আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে রোজ রাতে আপনাদের সামনে উপস্থিত হয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হন, কথা বলেন, তাদের ভাবনাগুলো আমাদেরকে শোনান। আমরা আজকে যে বিষয়টির কথা বলছি, গত কয়েক সপ্তাহে নিশ্চয়ই গণমাধ্যমের খবরে আমরা অনেকেই জানি যে আমাদের এই মুহূর্তে দেশের সবচেয়ে স্পর্শকাতর যে স্থাপনাটি আমাদের সামনে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে, সেই পদ্মা সেতুর কয়েকটি পিলারে পদ্মা সেতুর নিচ দিয়ে যে নৌযানগুলো চলে, আমরা দেখছি যে সেখানে কয়েকটি ফেরি একাধিক ঘটনা ঘটেছে ধাক্কা লাগার। সেটি অবশ্য মূল পিলারে ধাক্কা লাগেনি, পিলারের বাইরে যে গার্ডার বা নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেখানে ধাক্কা লেগেছে। কিন্তু এর পেছনে আমরা জানি যে পদ্মা সেতুর স্রোত একটা বড় কারণ, এবং যে নৌযানগুলো চলে সেই নৌযানগুলো ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু কয়েক সপ্তাহে অন্তত 5 বার এই দুর্ঘটনা ঘটার কারণে নানা প্রশ্ন উঠছে, এবং এই কারণগুলো কি তা খতিয়ে দেখারও একটা কথা উঠছে। আমরা সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানা আশ্বাস এবং পদক্ষেপ দেখতে পাচ্ছি, এবং বলা হচ্ছে যে এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে এবং অন্যান্য পদক্ষেপগুলো নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছি। বারে বারে ধাক্কা লাগার বিষয়গুলো আমরা একটু কারণ খুঁজতে চাই। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যারা আছেন, আমরা পেয়েছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ খান আমাদের সঙ্গে আছেন বুয়েটে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের একজন শিক্ষক অধ্যাপক ডক্টর মীর তারেক আলী, রয়েছেন প্রযুক্তিবিদ এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট সিরাজুল হোসেন, এবং টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে প্রতিমন্ত্রী রয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের। আমরা তার কাছে যাবার আগে আমরা একটু অন্য আলোচকদের কাছে একটু ছোট ছোট করে একটু শুনতে চাই। আমাদের নিশ্চয়ই কিছু প্রশ্ন রয়েছে, এবং আরও যদি কেউ কোনো পয়েন্ট যদি যুক্ত করে দিতে চান, নিশ্চয়ই প্রতিমন্ত্রী তার বিষয়ে কথা বলবেন। আমরা একটু প্রথমে যেতে চাই নাজমুল আশরাফের বিষয়। যে কথাগুলো আসলে বলছিলাম, যে একটি দুটি ঘটনা আসলে দুর্ঘটনা হিসেবে আমরা আসলে দেখতে মেনে নিচ্ছি যে দুর্ঘটনা হতেই পারে, নৌযান বা এই ধরনের চলাচল হলে দুর্ঘটনা ঘটবে। কিন্তু যখন আসলে খুব অল্প সময়ের ব্যবধানে অন্তত 5 বার এই ঘটনাটি ঘটে, তখন কিন্তু আসলে অনেক প্রশ্ন তৈরি হয়, এবং এই প্রশ্নের পেছনে মনে হয় যে কিছু আমরা জানি যে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে অনেকে অনেক রকম নাশকতার তত্ত্ব হাজির করছেন, এবং আরো অনেক রকম কারণ আসলে উঠে আসছে। তো আপনার কাছে কি আর কোনো বাড়তি কোনো পয়েন্ট কি আপনার দৃষ্টিতে ধরা পড়ে কিনা, নাজমুল আশরাফ? আপনি বলছিলেন যে অল্প কিছুদিনের মধ্যে 5 বার, যদিও অন্যান্য গণমাধ্যমে আমি দেখেছি 23 দিনে 4 বার, 4-5 যাই হোক না কেন, এত অল্প সময়ের মধ্যে 4-5 বার পদ্মা সেতুর মতো এরকম গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর, নানান দিক থেকে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি অনেক জড়িত আছে এই পদ্মা সেতুর পেছনে, দীর্ঘ ইতিহাস আছে, ষড়যন্ত্র আছে, জাতীয় আন্তর্জাতিক অনেক চক্রান্ত আছে। এই সবকিছুর পরে পদ্মা সেতুর মতো একটি স্থাপনা, বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা, বাংলাদেশের গর্বের ব্যাপার, স্বপ্নের ব্যাপার, সেই পদ্মা সেতুতে যখন কিছুদিন পর পর বারবার আঘাত লাগে ফেরির, সেটিকে সাদা চোখে দেখার কোনো উপায় নাই। আমরা যে কোনো ঘটনা ঘটলে পরে দুভাবে দেখতে পারি, খুব সাদা চোখে দেখতে পারি এটি দুর্ঘটনা বা কারো অবহেলা, কারো অযোগ্যতার কারণে হয়েছে, নাকি এর পেছনে কোনো নাশকতা, কোনো ষড়যন্ত্র কাজ করে। ষড়যন্ত্রের কথা আমরা রাজনীতিতে এত বেশি শুনি যে ষড়যন্ত্র বলে অনেক কিছু পাশ কাটিয়ে যাওয়া হয়, এবং সবকিছুর মধ্যে ষড়যন্ত্র খোঁজা হয়। রাজনীতিতে এটি একটি সাধারণ চর্চা। আবার ষড়যন্ত্র যে নাই, ষড়যন্ত্র তত্ত্ব যে একেবারেই ভিত্তিহীন, তা কিন্তু না। দেশে বিদেশে, ইতিহাসে, বাংলাদেশে বিভিন্ন ঘটনার পেছনে কিন্তু আমরা অনেক রকমের ষড়যন্ত্র বিভিন্ন সময় দেখেছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি ষড়যন্ত্রের সপক্ষে তথ্য প্রমাণ হাজির করতে পারবেন, কোনো ব্যবস্থা নিতে পারবেন, কাউকে দায়ী করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রের বিষয়টি মানুষকে বিশ্বাস করানো যাবে না। তো পদ্মা সেতুর ক্ষেত্রে এই 4-5 বার আঘাত লাগা এই অল্প সময়ের মধ্যে, এটাকে আমি একজন সংবাদকর্মী হিসেবে বাংলাদেশের বাস্তবতায়, পদ্মা সেতুর বাস্তবতায় এবং পদ্মা সেতুর যে ইতিহাসের কথা বললাম সেই বাস্তবতায় আমি খুব স্বাভাবিক সাদা চোখে দেখতে চাই না। প্রথম ধাক্কাটি লাগার পর আমরা দেখলাম যে প্রকল্প এক কর্মকর্তা তিনি বলেছেন সরজমিনে গিয়ে একেবারে পিলার দেখিয়ে যে এটা মূল সেতুতে আঘাত লাগে নাই, এর যে চারদিকের বেষ্টনী তাতে লেগেছে, এই আপনার পিলারের সক্ষমতা এত বেশি, এই পরিমাণ ধাক্কা লাগলে কিছুই হবে না। সুতরাং প্রথম ধাক্কার ক্ষেত্রে আমরা আশ্বস্ত হলাম যে আসলে এটাতে বড় কোনো ক্ষতি হয়নি। এরপরে যখন একের পর এক ধাক্কা লাগতে থাকলো এবং বিভিন্ন পক্ষের বক্তব্য আমরা শুনলাম, আমরা সেতুমন্ত্রীর বক্তব্য শুনেছি, আমরা নৌ পরিবহন প্রতিমন্ত্রীর বক্তব্য শুনেছি, আমরা বিশেষজ্ঞের বক্তব্য শুনেছি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনেছি, এবং যারা এসব আপনার যান চালাচ্ছেন, ফেরি চালাচ্ছেন, তাদের পক্ষ থেকেও কিছু তথ্য আমরা পেয়েছি। তাতে করে মনে হচ্ছে যে
এটি আসলে ফেরি যারা চালাচ্ছেন তাদের দোষ। এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী আমাদের সাথে আছেন, তিনি নিশ্চয়ই বলবেন আজকে। এরই মধ্যে তিনি বলেছেন যে আসলে এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটি আসলে ফেরি পরিচালনা যারা যুক্ত আছেন তাদের অবহেলা বা অদক্ষতার ব্যাপার। আবার আমরা যখন ফেরি চালাচ্ছি, পদ্মা সেতুর এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব কতখানি, সেই দূরত্বের মাঝখান দিয়ে সবচেয়ে বড় একটি নৌযান চলাচল করতে গেলে কি ধরনের ঘটনা ঘটতে পারে। এটি তো আর সড়ক রাস্তা না যে নির্দিষ্ট আকার আছে, এদিক দিয়ে গাড়ি যাবে, এদিক দিয়ে ফিরবে। কোনো কারণে একটি গাড়ি উল্টো পথে আসলে বাঁ দিকের গাড়ি রাস্তা না পেয়ে কোনো কিছুর মধ্যে ঠেস লাগাবে, বিষয়টা এরকম না। নৌপথের ক্ষেত্রে এই আপনার কাছে আরো নিশ্চয়ই অনেক পয়েন্ট আছে, সেগুলো আমরা শুনবো। আমাদের সঙ্গে প্রতিমন্ত্রী আছেন, তিনি তাকে আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আমরা তার কাছে যাবার আগে একটু সবার কাছে একটু 1 মিনিট করে একটু শুনে নিতে চাই যে নতুন কোনো পয়েন্ট পাওয়া যায় কিনা। সিরাজুল হোসেন কি কোনো পয়েন্ট যোগ করতে চাইবেন? আমরা বিস্তারিত আলোচনায় পরে যাব, প্রতিমন্ত্রীকে যেহেতু আগে ছেড়ে দিতে হবে, তার কাছে যাবার আগে আমরা নতুন নতুন পয়েন্ট খুঁজে নিচ্ছি। ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে এই বিষয়টা একটা হতে পারে ইচ্ছাকৃত, কিন্তু 2 নম্বর হতে পারে যে এটা একটা টেকনিক্যাল প্রবলেম, যে হয়তো নেভিগেশনাল ইস্যু থাকতে পারে, সেখানে স্রোত এবং অন্যান্য কিছু থাকতে পারে, সেটা হতে পারে। তৃতীয় যেটা হতে পারে, আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা দেখতে চাই যে নৌ পরিবহন যেই প্রতিষ্ঠান এই ফেরিগুলো চালানোর দায়িত্ব যাদের হাতে আছেন, তারা কিন্তু একটা পাবলিক সার্ভিস দিচ্ছেন, তারা কিন্তু পুরো বিষয়টার ম্যানেজমেন্ট কিন্তু তারা করছেন। আমি কিন্তু ওই সুকানিকে বা একটা ফেরির কি অবস্থা সেটা দেখতে যাব না, আমি ধরে নেব যে এটা একটা ম্যানেজমেন্ট ফেলিওর। অর্থাৎ একটা সার্ভিস তাদের দেওয়ার কথা, সেই সার্ভিসটা তারা দিতে গিয়ে একটা চ্যালেঞ্জ ফেস করছেন, সেটার জন্য তারা অগ্রিম কি চিন্তা করেছেন, বর্তমানে কি চিন্তা করছেন, কারণ বের করেছেন কিনা, সমাধান কি চিন্তা করছেন। আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখতে চাই এটাকে একটা হিউম্যান ফেলিওর বা ম্যানেজমেন্ট ফেলিওর। হয়তো দেখা যাবে যে ওই প্রতিষ্ঠানের এই যোগ্যতারই অভাব আছে যে এই সার্ভিসটাকে কিভাবে সাবলীল ভাবে দিতে হবে। তারা হয় সেই 50 বছর আগের যে সিস্টেমটা সেটাই চালিয়ে যাচ্ছেন। বাড়ি ভাড়া, বাড়িওয়ালা যেরকম ভাড়া তুলে থাকে না, কোনো কিছু করেন না, এটা যেন সেভাবেই চলছে, বিষয়টা সেটা কিনা। অর্থাৎ আমি বলতে চাই যে এখানে অ্যাসেসমেন্টে কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে হওয়াটা বেশি প্রয়োজন। জি, আপনার কাছে আরো শুনবো সিরাজুল হোসেন। আমরা একটু আমাদের সঙ্গে বুয়েটের একজন শিক্ষক আছেন, আমরা প্রতিমন্ত্রীর কাছেই যাব, তবে তার আগে অধ্যাপক ডক্টর মীর তারেক আলী কি কোনো পয়েন্ট আমাদেরকে যোগ করে দিতে সাহায্য করবেন কিনা? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে পদ্মা সেতুর লাইফ হচ্ছে 100 বছর। এই সেতু কিন্তু আমরা এখনো উদ্বোধনই করিনি। এর মধ্যে আমরা দেখলাম যে পরপর 4টা ঘটনা ঘটলো, যদিও এটাকে বলা হচ্ছে যে খুব হালকা আকারের আঘাত এনেছে, বাট এটাকে হালকা ভাবে দেখার কোনো সুযোগ নেই। তো এটাকে গভীরভাবে তদন্ত করা দরকার, ব্যাপক তদন্ত করা দরকার, কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে। যদিও বলা হচ্ছে যে পদ্মা সেতুর যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনে এর চেয়ে অনেক বেশি লোড হিসাব করে এটা ডিজাইন করা হয়েছে, তারপরও এই ধরনের ঘটনা কেন ঘটবে সেটা তদন্ত হওয়া দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপাতত আমরা যদি ঘাটটা সরিয়ে নিই, ঠিক আছে, যে সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না, কিন্তু যেহেতু এই সেতুর লাইফ হচ্ছে 100 বছর, তো পরবর্তীতে যদি আবার এই নৌ রুটটা ব্যবহারের দরকার পড়ে, সেই ক্ষেত্রে অবশ্যই এই রুট যাতে নিরাপদে ব্যবহার করা যায় সেটার জন্য কিন্তু আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে। অর্থাৎ একটা বিশেষজ্ঞ কমিটি নিয়ে কাজ করা দরকার, যে আমরা ভবিষ্যতে যদি এই রুটটা ব্যবহার করতে হয় তাহলে আমরা কোন কোন পায়ার ব্যবহার করব। এটা হতে পারে যে আমাদের পদ্মা সেতুর সারা বছর এটার যে পানির প্রবাহ, এগুলো হিসাব করে আমাকে ঠিক করতে হবে। হয়তো সারা বছরের জন্য হয়তো একটা রুট থাকবে না, শুষ্ক মৌসুমে হয়তো আমি এক ধরনের পিলারকে সেট করলাম, বর্ষা মৌসুমে হয়তো আরেকটা। সেটা যাই হোক, সেটা বিশেষজ্ঞদের সমন্বয়ে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যাতে সেফলি ভবিষ্যতে যদি আমি এই পদ্মা ব্রিজে নিচ দিয়ে নৌ চলাচল করতে চাই, যাতে সেফলি ব্যবহার করা যায়, সেই জন্য আমাদের এখন থেকে কাজ করতে হবে এবং এটার জন্য যে রেকমেন্ডেশন গুলো আসবে সেগুলো রেডি করে রাখতে হবে। কি কি বিষয় আমাদেরকে বিবেচনায় রাখতে হবে, আপনি ভবিষ্যতের কথা বলছিলেন, সেই বিষয়গুলো আমরা আলোচনার পরবর্তী অংশে একটু বিস্তারিত আপনার কাছে শুনে নেবার চেষ্টা করব। আমরা একটু
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আমাদের সঙ্গে আলোচনায় আছেন। আমরা এই যতগুলো পয়েন্ট আমরা এই অল্প সময়ে আলোচনা করে নিলাম, সবগুলো পয়েন্ট নিয়ে আমরা একটু প্রতিমন্ত্রীর কাছে যেতে চাই। নিশ্চয়ই আপনি প্রত্যেকটি বিষয় নিয়ে বলবেন। গত কয়েকদিনে আমরা কিন্তু গণমাধ্যমে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বক্তব্য শুনেছি এবং আপনিও কথা বলেছেন, সেই কথাগুলো আমরা শুনেছি যে এই দুর্ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ এর মধ্যে নেওয়া হচ্ছে। ঘাট সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে যে দুর্বল যে ফেরিগুলো এই রুটে চলাচল করে সেই দুর্বল ফেরিগুলোকে সরিয়ে নেওয়া সাময়িক সময়ের জন্য। আবার চালকদের অদক্ষতার কথাও ঘুরে ফিরে উঠে এসেছে এবং আমাদের আলোচকরা তো আর বেশ কিছু পয়েন্টের কথা বললেন যে এখানে হিউম্যান ফেলিয়ার রয়েছে, ব্যবস্থাপনাগত ত্রুটির কথা কয়েকজনই উল্লেখ করলেন এবং ভবিষ্যতে আসলে আরও সতর্কতামূলক কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই ভাবনাগুলো আসলে উঠে এসেছে। আপনি নিশ্চয়ই সবগুলো পয়েন্টে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা শুরুতে বললেন যে মন্ত্রী মহোদয়কে ছেড়ে দিতে হবে, উনি চলে যাবেন। না, আমি চলে যেতে চাই না, আমি থাকতে চাই। আমাদের খুবই ভালো লাগবে যদি আপনি পুরোটা সময় থাকবেন। জি, নিশ্চয়ই। আপনি যে কথাটি বলেছেন যে নাজমুল আশরাফ যে কথাটি বলেছেন স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। উনি বাংলাদেশের 16 কোটি মানুষের সেন্টিমেন্টের কথা বলেছেন এবং আপনার সিরাজুল ইসলাম যিনি বলেছেন যে ম্যানেজমেন্ট, রাইট, এটা ম্যানেজমেন্ট এবং আমাদের যে বুয়েটের যে অধ্যাপক তিনি বলছেন তদন্ত হওয়া দরকার। এখন এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমরা কাজ করি, কারণ পদ্মা সেতু আমাদের একদম আবেগের জায়গা। পদ্মা সেতুকে আমরা যখন করি আমাকে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল এবং বাংলাদেশে কি পরিমাণ কালিমা দেওয়া হয়েছে আমরা জানি। পদ্মা সেতু 2014-15 সালে উদ্বোধন হওয়ার কথা ছিল আমাদের যদি এই ষড়যন্ত্রটা না হতো। এই ষড়যন্ত্রে করার কারণে, বাংলাদেশে কালিমা লেপন করার কারণে আজকে পদ্মা সেতু আমাদের 2021-22 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। এর জন্য কারা দায়ী? বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছি, রায় কার্যকর করেছি, যুদ্ধাপরাধে বিচার করেছি, এই জন্যই পদ্মা সেতুকে নিয়ে সেদিনকে ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে আজকে পদ্মা সেতু স্বপ্ন নয়, পদ্মা সেতু বাস্তবতা। আজকে আমার খুব ভালো লেগেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যখন বললেন যে পদ্মা সেতুর ঘাট আগেই স্থানান্তর করা উচিত ছিল। আমার খুব কথাটা ভালো লেগেছে এই কারণেই, কারণ তার নেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে নিষেধ করেছিলেন জনসাধারণকে, কারণ পদ্মা সেতু একটা নড়বড়ে সেতু। এত বড় বড় ধাক্কার পরেও কিন্তু পদ্মা সেতুর কোনো ক্ষতি হয় নাই, এটাই বাস্তবতা। কিন্তু আমরা এটা হালকাভাবে নিচ্ছি না, আমরা কোনোভাবে হালকাভাবে নিচ্ছি না এবং হালকাভাবে নিচ্ছি না বলে আপনারা দেখেছেন আমরা কি পদক্ষেপগুলো গ্রহণ করেছি। পদ্মা সেতু আমাদের আবেগের জায়গা। পদ্মা সেতু আজকে আমাকে মানিকগঞ্জ থেকে আমাদের একজন শ্রদ্ধেয় অনেক মুরব্বী মানুষ ফোন করেছেন যে পদ্মা সেতুতে ধাক্কা লাগলে আমাদের হৃদয়ে ক্ষত হয়। তুমি এই কথাটি ভালো বলেছো বাবা, এই কথাটা তিনি বলেছেন। এটা 16 কোটি মানুষের যেই কথাটা নাজমুল আশরাফ এখানে বলেছেন, যেটা আমাদের সকলের হৃদয়ের মধ্যে ধাক্কা লাগে। আমরা এই জিনিসগুলো পদ্মা সেতু গত বছর যখন, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর 9 দিন টানার পদ্মা সেতুতে এই পদ্মায় ফেরি চলাচল বন্ধ ছিল। গতবার পদ্মা সেতুর যে মানে আমাদের যে অ্যালাইনমেন্টটা ছিল সেটা কিন্তু এবারে ঠিক উল্টা দিকে, কারণ গতবার 4-4 বন্যা হওয়ার কারণে, অতিরিক্ত মানে বৃষ্টি বন্যা হওয়ার কারণে আমাদের অনেকগুলো চর ওয়াশ আউট হয়ে সিলটেশন হয়ে গেছিল, আমরা নাব্যতা হারিয়ে ফেলেছিলাম, 9 দিন বন্ধ ছিল। সেটা ছিল এক ধরনের অভিজ্ঞতা। এবারের বিষয়টা কিন্তু ভিন্ন। এবারে আপনার পদ্মা সেতুর যেটা অতিরিক্ত স্রোত, যেটা আমরা ইতিমধ্যেই আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমাদের একটি রুট তৈরি করে দেওয়া হয়েছিল, কোন দিক দিয়ে ফেরিগুলো বাংলা বাজার যাবে, কোন দিক দিয়ে আসবে, কোন পথটা তারা মানে ব্যবহার করবে। সেই জায়গাটা আমরা দেখেছি ব্যর্থ হয়েছে, উদাসীনতা দেখা দিয়েছে। আমরা সেই জায়গায় ব্যবস্থা গ্রহণ করেছি। অনেক জায়গায়
যেমন গতকালকে একটা খুব আলোচিত আলোচনা হয়েছিল যে কাকুলি ফেরিটি আপনার হচ্ছে আনফিট ছিল, ব্যাপারটি সত্য নয়। বিষয়টা হচ্ছে যারা কাকুলি চালিয়েছে তারা আমাদের নির্দেশনাটি মানেনি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরকম যে ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, যারা গ্রাউন্ডে এই অপারেশনের টোটাল টিম যারা থাকে তাদের দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং যেটা হচ্ছে যে তদন্তর কথা বলা হয়েছে, তদন্ত আমাদের হচ্ছে, আরো অধিকতর তদন্ত হবে। আমরা পদ্মা সেতুর ব্যাপারে কোনো ন্যূনতম ছাড় দিতে রাজি না। আজকেও বিআইডব্লিউটিসির কথা বলেছেন, আমরা আছে সারাদিনে আমাদের যেখানে স্রোতের যে গতিবেগ সেটা 2 নটের উপরে ছিল। আমাদের যেখানে নির্দেশনা আছে 2 নট হলে আমাদের ফেরি চলাচল করবে না। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বলা হয়েছে যে বিকল্প পাটুরিয়া দৌলদিয়া ব্যবহার করার জন্য। কারণ আপনি জানেন গতকালকে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। এই যে পানির যে স্রোতটা আগামী কালকে এবং আগামী পরশু দিনের মধ্যে কিন্তু পদ্মায় আরো প্রকট আকার ধারণ করবে। কারণ এটা 2 নট থেকে 4 নট 5 নটে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই মাঝ নদী দিয়ে ফেরি চলাচলগুলো অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। আমাদের বিশেষজ্ঞ প্যানেল সেটাই বলেছে এবং সেক্ষেত্রে আমাদের ফেরি চলাচল বন্ধ রাখতে হবে। তারপরেও আমরা কিন্তু এখানে 8টি ফেরি দিয়ে আমরা সীমিত আকারে আমরা চালাচ্ছি, আমরা বন্ধ রাখি নাই। তবে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আজকে দুপুরের পরে কিছুক্ষণ বন্ধ ছিল তীব্র স্রোতের কারণে। কারণ আমাদের কথাটা হচ্ছে এই পদ্মা নদী মাওয়া এবং হচ্ছে শিমুলিয়া বাংলা বাজার দিয়ে পার হওয়ার থেকেও পদ্মা সেতুর নিরাপত্তা বেশি জরুরি। যদিও এখানে গতকালকে আমরা পদ্মা সেতুর যারা কনসালটেন্ট আছে, যারা ঠিকাদার আছেন, যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের সঙ্গে আমরা বসেছিলাম। তারা বলেছে যে এই ধরনের ধাক্কা পদ্মা সেতুর জন্য কোনো ব্যাপারই না। এবং তিনি কনসালটেন্ট, তিনি ব্রিটিশ নাগরিক, তিনি বলেছেন যে থেমস নদীর উপরে 32টার উপরে ব্রিজ আছে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই ধরনের ছোট খাটো সংঘর্ষ হচ্ছে। এটা এইভাবে কখনো ব্রিজ তৈরি করা হয় না। যেটা বললেন যে 100 বছরের জন্য এই ব্রিজটির যে আয়ুষ্কাল সেটা সেভাবেই তৈরি করা হয়েছে যে এখন পর্যন্ত পদ্মা নদী পদ্মা সেতুর যে মূল যে আপনার ব্রিজ সেখানে কিন্তু এখন ধাক্কা নেই। ক্যাপ পাইলিং যেটা আছে সেখানে ধাক্কা লেগেছে। এতে পদ্মা সেতুর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতিটা কোথায় হচ্ছে? আমার ফেরিতে যে যানমাল আছে, যে মানুষগুলো আছে, যে বাহনগুলো আছে, এগুলো যদি কোনো ক্ষতি হয়, যদি ফুটা হয় সেটা নদীতে ডুবে যেত, তাহলে বড় ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো। আমাদের আশঙ্কাটা এখানে। পাশাপাশি মানুষের মধ্যে যে ক্ষতটা হচ্ছে, যে মানুষটি পঞ্চগড়ে থাকে, তেতুলিয়া থাকে বা টেকনাফে থাকে, যে কখনোই হয়তো পদ্মা সেতু পারাপার হবে না, কিন্তু পদ্মা সেতুর ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতুকে নিয়ে যে আবেগ তৈরি হয়েছে, সেই আবেগে তার বারবার ধাক্কা খাচ্ছে। আমরা সেই ধাক্কাটা দিতে চাই না বলে এই প্রস্তুতি আছে। আমরা ইতিমধ্যে গতকালকে উচ্চ পর্যায়ে একটি সভা করেছি সকলকে নিয়ে। পদ্মা সেতু এখানে নিরাপত্তার দায়িত্বে যে সেনাবাহিনী ব্রিগেড আছে, টিএ এবং টিসি, সকলকে নিয়ে আমরা কথা বলেছি। এই ব্যাপারে আমরা কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। কারণ আমাদের দুর্ভোগের থেকেও, আমাদের সাময়িক দুর্ভোগের থেকে পদ্মা সেতুর যে আবেগ সেটা আমাদের কাছে অনেক বড়। এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ববাসীর কাছে খাটো করার চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশকে খাটো করার চেষ্টা করা হয়েছিল। যেহেতু বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে পদ্মা সেতু বাস্তবতার মুখ দিয়েছেন। কাজেই আমরা বলতে চাই এখানে ন্যূনতম কোনো ধরনের শিথিলতা আমরা এটা গ্রহণ করব না। আমরা সেইভাবেই সে ব্যবস্থা গ্রহণ করেছি। গতকালকেও আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের তিনি সেতু ওই সাইট পরিদর্শন করেছেন এবং তিনি মানুষের অনুভূতির কথাটাই গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। এবং আমরা সম্মিলিতভাবে আমরা একই ছাতার নিচে থেকে পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তা এবং ফেরি চলাচলের সেই মানে কোনো ধরনের যেন বিঘ্নিত না হয় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
জি, আপনি অনেকগুলো পয়েন্ট বললেন, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা আরো কয়েকটি বিষয় একটু আপনার যদি দৃষ্টি আকর্ষণ করি, যে আমরা ঘাট সরিয়ে নেবার একটা কথা শুনছি, যেটি আসলে একটি বিপুল অর্থ ব্যয়ের একটি সংযোগ রয়েছে সময়েরও একটি বড় ব্যাপার, যেটি হয়তো আমাদের এই চলতি বর্ষা মৌসুমে নিশ্চয়ই সেটি সম্পন্ন হবে না। এই বিষয়টি আপনার কাছে শুনবো, এটি কতখানি আসলে ফিজিবল, এই বিষয়ে আপনি নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ফেরির ফিটনেস নিয়ে যে প্রশ্নটি উঠেছে সেটি আসলে ঠিক নয়, কিন্তু আমরা কিন্তু গতকালকে এবং আজকে বেশিরভাগ দায়িত্বশীল গণমাধ্যমে এমনটি দেখেছি যে বিভিন্ন নৌযান চালক এবং দায়িত্বশীল অন্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যে এটি আসলে অনেক পুরনো ফেরি এবং এটি যে প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা হয় সেটি যথেষ্ট আধুনিক নয়। পদ্মার যে তীব্র স্রোত, সেই স্রোতের প্রতিকূলে এটি চালানো সবসময় নিরাপদ নয়, এটি অনেক ক্ষেত্রে সরে যায়, যেটি আসলে দুই পিলারের মাঝখান দিয়ে যাওয়াটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং এই কারণেই ধাক্কা লেগেছে, এমনটি কিন্তু বেশিরভাগ গণমাধ্যম এসেছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বলেন, আর ঘাট সরিয়ে নেবার বিষয়ে। এই ধরনের ভুল ইনফরমেশন দিয়ে চিঠি দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কোনো আনফিট বা যান্ত্রিক ত্রুটি আছে এই ধরনের ফেরি কোনো এখানে, আমরা জানেন যে গত 12 বছরে এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় তত্ত্বাবধানে এখানে 23টি নতুন ফেরি এখানে সংযোজন করা হয়েছে। তার মধ্যে 8টি ফেরি এখানে চলছে, যেগুলো ফেরির বয়স গত ঈদের আগে আমরা 21শে জুলাই ঈদ হয়েছে, 15 তারিখে আমরা 2টি কদম এবং কুঞ্জলতা উদ্বোধন করেছি। তার আগে কবি সুফিয়া কামাল উদ্বোধন করেছি কয়েকদিন আগে। কাজে এখানে সব যেগুলো যান্ত্রিক ভাবে কোনো ত্রুটি নাই, এই ধরনের ফেরি এখানে চালানো হচ্ছে, এই ব্যাপারে আমরা সতর্ক আছি। আমরা অনেক রোডো ফেরি যেটা আপনার নিউজ করে সংবাদ করেছেন যে আমরা এখান থেকে সরিয়ে ফেলেছি, যাদের সে সক্ষমতার দুর্বলতা ছিল স্রোতের বিপরীতে। আর আপনি যে কথাটি বলছেন যে ঘাট সরিয়ে ফেলার, আমরা যে কাঁঠালবাড়িতে ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটটা করেছিলাম, এটা পদ্মা সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত জমির উপরে করেছিলাম। তারা সেখানে তীর সংরক্ষণের জন্য ব্যবহার করেছে, সেই জন্য সেটা আমরা আরো 1 কিলোমিটার পিছিয়ে আমরা বাংলা বাজারে করেছি আজ থেকে কয়েক মাস আগে। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে যখন সেতু চলাচল শুরু হয়ে যাবে তখন আমাদের তীর সংরক্ষণের জন্য এই বাংলা বাজার এবং কাঁঠালবাড়িতে আমাদের এই ঘাট রাখা যাবে না। সেই জন্য আমরা বিকল্প হিসাবে আমরা মাঝিকান্দি যে ঘাটটি এক সময় ফেরি চলাচল সেখানে করত, সেটা আমরা পরিদর্শন করেছি। এবং আমরা যে ফেরি চলাচল যদি যখন সেতু চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে, তখন আমরা বিকল্প হিসাবে মাঝিকান্দি আমরা ব্যবহার করতে চাই। এই জন্য আমাদের ফিজিবিলিটি স্টাডি একটি দরকার আছে, কারণ ইতিমধ্যেই পদ্মা সেতুর অনেক গতি প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে। কাজে স্টাডি করার পরে যদি সেটাকে ভায়াবল হয়, তাহলে আমরা মাঝিরকান্দিতে একটা বিকল্প আমরা ঘাট রাখবো। কারণ পদ্মা সেতু চালু হয়ে গেলেও ফেরির কিন্তু প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে না। কাজেই আমাদের একটা ফেরি ঘাট দরকার। সেই ক্ষেত্রে আমরা পদ্মা সেতুর কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আমরা সেই জায়গাটি আমরা পরিদর্শন করেছি এবং এটা ফিজিবিলিটি স্টাডি যদি আমাদের পক্ষে আসে, তাহলে মাঝিরকান্দিতে আমরা সেখানে পদ্মা সেতু খুলে দেওয়ার পরে বিকল্প আমরা ঘাট, স্থায়ী একটি ফেরি ঘাট সেখানে স্থাপন করব। জি, অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আপনি অনেকগুলো পয়েন্ট আসলে একবারে বললেন। আমাদের সঙ্গে আরো অনেক আলোচক রয়েছেন, আমরা তাদের কাছেও আসলে একটু একটু করে শুনবো এবং নিশ্চয়ই আপনি সেগুলো একটু মন দিয়ে শুনলে যদি আমাদেরকে যদি সেই বিষয়গুলো নিয়ে যদি আপনার মন্তব্যগুলো যদি আমাদেরকে শোনান। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের জন্য সম্মানের এবং আমাদের আনন্দের। নিশ্চয়ই আপনি পুরো আলোচনাটি শুনবেন। আমাদের সঙ্গে বুয়েটের একজন শিক্ষক আছেন, অধ্যাপক ডক্টর মীর তারেক আলী। আমরা একটু আপনার কাছে এ দফা একটু শুনতে চাই যে বিভিন্ন গণমাধ্যমে একটু আগে নাজমুল আশরাফ বলছিলেন যে 4 বার না 5 বার। আমরা আসলে এই আলোচনাটি শুরু করার আগে আসলে এটি নিয়ে একটু যাচাই করছিলাম, তো বেশিরভাগ গণমাধ্যমের তথ্য বা একটু তারিখ মিলিয়ে দেখলাম যেটি আসলে 5 বারই সম্ভবত, আমাদের সহকর্মীরা তাই দেখলেন। তো 5 বার এই দুর্ঘটনা কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে গেল, 2 মাসের মধ্যে। তো এটি আসলে তো নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, যেটি প্রতিমন্ত্রী বলছিলেন যে এটি চালক বা হিউম্যান ত্রুটি বা হিউম্যান ফেলিয়ার, এরকম অনেকগুলো বিষয় আসলে উঠে আসছে। কিন্তু আমাদের আসলে সরল মনে আরো অনেক প্রশ্ন আসে যে আমাদের দেশে
দেশে আরও অনেক বড় বড় সেতু, সেগুলো নিচ দিয়ে নিয়মিতই বহু নৌযান চলাচল করে, সেখানে আমরা বড় ধরনের এই ধাক্কা লাগার ঘটনাগুলো দেখি না। আর পদ্মা সেতুর নিচ দিয়ে শুধু ফেরি নয়, দক্ষিণাঞ্চলগামী অনেক নৌযান, আরও বড় বড় নৌযান তো নিয়মিতই চলাচল করছে, সেগুলোও তো আসলে ধাক্কা লাগছে না। তাহলে আসলে সংকটটা কোথায়? এই প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু আমাদের সামনে আসছে। আপনি কি কিছু দেখতে পান? ধন্যবাদ। আপনাকে আসলে চিন্তা করতে হবে যে এখানে পদ্মা সেতুটা যেই নদীর উপরে, সেটা হচ্ছে পদ্মা। আমাদের দুর্ভাগ্য যে ঠিক যখনই কথা বলছিলেন অধ্যাপক তারেক আলী, তখনই সংযোগটি আসলে একটু ঝামেলা করতে শুরু করলো। ডক্টর তারেক আলী, আপনি যদি শুনে থাকেন আমাদের কথা, আপনি একটু আরেকবার যদি একটু কেটে যুক্ত হন, তাহলে হয়তো আমরা লাইনটা হয়তো একটু পরিষ্কার পাবো। ঠিক একই প্রসঙ্গ নিয়ে আমরা একটু সিরাজুল হোসেনের কাছে যেতে চাই। ছোট করে কি আপনি কিছু যোগ করবেন? জি, আমি যেটা বলতে চাই যে পদ্মা নদী আসলে একটা জটিল নদী, আমরা সবাই জানি, এবং এটার নানা চর পড়ে এটা কিন্তু একটা মানে হাইড্রোডাইনামিক্স ফ্লুইড ডাইনামিক্স এর দিক থেকে এখানে কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। দ্বিতীয় হচ্ছে যে সেতু তৈরি হয়ে যাওয়ার পরে এটা যেহেতু নদীকে আমরা আড়াআড়ি পার করছি, এটা কিন্তু সোজাসুজি যাচ্ছে না, তো সেখানে জটিলতা থাকতে পারে। আমার বক্তব্য যেটা হচ্ছে যে ফেরি পারাপার কিন্তু একটা সার্ভিস, এটা কিন্তু শুধুমাত্র ভাড়া তোলা নয়। এখানে যারা ফেরির প্রতিষ্ঠানটা যারা আছেন, বিআইডব্লিউটিসি, তাদের দায়িত্ব হচ্ছে কিন্তু এই বিজনেসটা ম্যানেজ করা। সেখানে কিন্তু শুধু চালক বা শুধু ভাড়া আদায় করা বা শুধু ফেরিটাকে চালানো তাদের কাজ নয়। পুরো সিস্টেমটা যেন সারা বছর যত ধরনের চ্যালেঞ্জ আছে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে পারে, পুরো দায়িত্বটাও কিন্তু তাদের। এইটা কেন দেখা হচ্ছে না সেই বিষয়টা কিন্তু শুধু আমি বলবো বিআইডব্লিউটিসি নয়, বাংলাদেশের এখন অনেক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বা যারা বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছেন, সেগুলো কিন্তু এই মিসম্যানেজমেন্ট কিন্তু আমরা দেখছি। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিতে চাই যে জাপানে কিন্তু 64 সালে শিনকানসেন নামে একটা হাই স্পিড ট্রেন চালু হয়, আমরা সবাই জানি সেটা পৃথিবী বিখ্যাত, এবং দ্যাট ইজ দ্য মোস্ট সাকসেসফুল রেলওয়ে ইন দ্য হোল ওয়ার্ল্ড। সেটা চালু হওয়ার পরে ধীরে ধীরে কিন্তু সেটা ফেল করতে থাকে, সেটা নানা ধরনের ডেফিসিয়েন্সি তৈরি হয়, সেটা বিজনেসে লস করতে থাকে। এত ভালো একটা সার্ভিস হওয়ার সত্ত্বেও কিন্তু শিনকানসেন একটা ডুম প্রজেক্ট হয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু চলছিল না। 85 সালে গিয়ে তারা কিন্তু এটাকে নিয়ে একটা রিসার্চ করে জাপানিরা যে কেন চলছে না, এত ভালো একটা সিস্টেম, হোয়াই ইট ইজ ফেলিং, এটা কেন কি হবে। তারপরে তারা যেটা খুঁজে বের করলো সেটা হচ্ছে যে শিনকানসেন এত বড় হয়ে গেছে, প্রতিদিন এত প্যাসেঞ্জার এটা দিয়ে ক্যারি করা হয়, এত বিরাট একটা নেটওয়ার্ক, এটাকে ম্যানেজ করার ক্যাপাসিটি এই মানুষগুলোর নাই, অর্থাৎ হিউম্যান ক্যাপাসিটির বাইরে চলে গেছে শিনকানসেন। একটা কোম্পানি এটা এত বড় হয়ে গেলে কোনো মানুষের ব্রেন এখানে নাই যে সেন্ট্রালি বসে সেটা ম্যানেজ করতে পারে। সুতরাং একটা বড় সিস্টেমকে ম্যানেজ করতে গেলে আমার কিন্তু হিউম্যান ক্যাপাসিটি লাগবে। এখন কথা হচ্ছে আমাদের এই ফেরি ব্যবস্থা, এই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, বিআইডব্লিউটিসির যে ভিতরের স্ট্রাকচার, তার ম্যানেজমেন্ট কিভাবে চলে, বিজনেস পলিসি কিভাবে তৈরি হয়, টেকনিক্যাল ম্যানেজমেন্ট কিভাবে চলে, সেটা কিন্তু 50 বছর, 60 বছর, 70 বছর আগে তৈরি। এখন যে যানবাহন বেড়েছে, নানা ধরনের কমপ্লেক্সিটি বেড়েছে, ফেরি পুরনো হয়েছে, ফেরি চালকরা অনেক বয়স্ক হয়ে গেছেন, সেই ক্যাপাসিটিটা তাদের কোথায় সেটা কি আমরা অ্যানালাইজ করছি? আমি সেই জন্য বলছি ম্যানেজমেন্ট পারফরমেন্স অ্যানালাইসিসটা কিন্তু করা হচ্ছে না। এটার জন্য শুধু এই আমাদের যে এই বিআইডব্লিউটিসি না, আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের এইটা একটা বড় সমস্যা যে ম্যানেজমেন্ট পারফরমেন্স অ্যানালিসিস সেখানে করা হচ্ছে না, এবং এইটার জন্য কিন্তু এই অ্যানালিসিস করা দরকার এবং এখানে একটা রিফর্ম করা দরকার। যে বর্তমান সময়ের যে চ্যালেঞ্জ, বাংলাদেশ কিন্তু অনেক বড় হয়ে গেছে গত 10-20 বছরে। এত বড় হয়ে যাওয়ার ফলে সেই আগের ম্যানেজমেন্ট পলিসি, আইডিয়া, সেই স্ট্রাকচার এগুলো কিন্তু চলবে না, প্রত্যেকটা প্রতিষ্ঠান তৈরি করবে। আমাদের এখনই এই রিসার্চটা করে প্রত্যেকটা অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট স্ট্রাকচারটাকে ইয়ে করে পুরোটাকে আবার কিন্তু রিফর্ম করতে হবে। যতদিন না এটা করা না হচ্ছে ততদিন কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, নানাজন নানা সুযোগ করতে দিতে থাকবে, নানা ধরনের প্রবলেম হবে, সেটার জন্য আরেকজন আরেকটা আইডিয়া দিবে, এইভাবে চলতে থাকবে। আমি স্পষ্টভাবে যেটা বলতে চাই, আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে গেছি। আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলোর ম্যানেজমেন্ট রিফর্ম করা ছাড়া কোনো উপায় নাই। আমি আবার শিনকানসেনে যাই, তারা কি করলো, একটা কোম্পানিকে তারা ভেঙে 20টা কোম্পানিতে রূপান্তর করলো, কারণ দেখলে এত বড় প্রতিষ্ঠান ক্যানট রান। তারা ছোট ছোট করে করলো যেটা মানুষের ক্যাপাসিটির ভিতরে।
আমাদের বাঙালিদের যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের ক্যাপাসিটি কতটুকু, তারা কতটুকু রান করতে পারবেন, আমরা কিন্তু কিন্তু সেগুলো অ্যাসেস করছি না। আমাদের মার্কেট বড় হয়ে যাচ্ছে, দারিদ্র বড় হয়ে যাচ্ছে, আমরা মনে করছি উনি হয়তো সেখানে বসে এটা চালাতে পারবেন, কিন্তু আমি শতভাগ ইয়ে মানে কারণ দেখিয়ে বলতে পারবো যে কিভাবে কিন্তু সারা পৃথিবীতে কোথাও চলে না। আমাদের ম্যানেজমেন্ট চ্যালেঞ্জগুলো খুঁজে বের করতে হবে, এটার জন্য প্রতিষ্ঠানকে কিন্তু ভাঙতে হবে, দায়িত্বটাকে ভাগ করতে হবে। বিআইডব্লিউটিসি কেন একটা ইঞ্জিনিয়ারিং এবং একটা নেভিগেশনাল টিম নাই, তারা এই ঘটনা ঘটার আগেই সমাধান করবে, না হলে কিন্তু আপনি এগুলো সমাধান ব্যবস্থাপনাগত যে আসলে ত্রুটি এবং এর উন্নয়নের যে কথাগুলো বলছিলেন, এই বিষয়ে আমাদের অন্য আলোচকরাও নিশ্চয়ই অনেক কিছু যোগ করতে চাইবেন। বিরতি থেকে ফিরে এসে বাদবাকি আলোচনা নিশ্চয়ই সঙ্গে থাকবেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। আমরা পদ্মা সেতুর পিলারে বারে বারে ফেরির ধাক্কায় বিষয়টি নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আছেন এবং অন্য আলোচকরাও আছেন। আমরা এতক্ষণ যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় বারে বারে অনেকগুলো প্রসঙ্গ উঠে এলো। তার মধ্যে একটি প্রসঙ্গ যেমন এলো, আবার যেটা আমরা গণমাধ্যমেও দেখছিলাম, যে দেশের অন্য নদীর সঙ্গে আসলে পদ্মা নদীর নানা রকম পার্থক্য। তার মধ্যে একটি বড় পার্থক্য যে সেখানে স্রোতের নানামুখী আচরণ এবং স্রোতটি আসলে নৌযান চালনার পক্ষে অনেক বেশি ভয়ঙ্কর। এবং কিছুক্ষণ আগে প্রতিমন্ত্রী আমাদেরকে যে তথ্য দিলেন যে উজানে আসলে স্রোত যেভাবে বাড়ছে, পানির প্রবাহ যতখানি বাড়ছে, সামনের দিনগুলোতে হয়তো আমরা দেখব যে পদ্মার যে চ্যানেল ধরে ফেরিগুলো যাতায়াত করে সেগুলো হয়তো আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করেছিলাম যে একজন ফেরি চালককে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত করতে, কিন্তু আমরা পাইনি কাউকে। আমরা একজন নৌযান চালককে পেয়েছি যিনি এমভি পদ্মা ক্রুজ বলে একটি নৌযান, যেটি আসলে পর্যটন তরী, পদ্মার ওই পদ্মা সেতু ওই অঞ্চলেই তিনি আসলে পর্যটকদের নিয়ে তিনি নৌযান চালনা করেন। ওটির তিনি সেকেন্ড মাস্টার মোহাম্মদ আশরাফ। মোহাম্মদ আশরাফ, আপনি কি শুনতে পাচ্ছেন? তিনি টেলিফোনে আছেন। মোহাম্মদ আশরাফ, আপনি কি শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমরা আসলে যে আলোচনাটি করছি যে আমরা পদ্মায় নৌযান আপনি চালান, আমরা আসলে আপনার কাছ থেকে একটু আপনার বাস্তব অভিজ্ঞতাটা শুনতে চাই। যে আপনি তো দেশের অনেক নদীতেই নিশ্চয়ই আপনার জাহাজ বা নৌযান আপনি চালিয়েছেন, তো পদ্মায় আসলে বর্ষার এই মৌসুমে চালানোর অভিজ্ঞতাটা আসলে কেমন? বিশেষ করে আমরা বারে বারে শুনছি যে অনেক স্রোত এবং সেখানে জাহাজ নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি কঠিন। তো আপনি নিজে তো জাহাজ চালান, আপনার কাছে কি মনে হয় এই মৌসুমটাতে? হ্যাঁ, আমি মোহাম্মদ আশরাফ, পদ্মা ক্রুজের সেকেন্ড মাস্টার হিসেবে বলছিলাম। জি, আমি এই পদ্মা ক্রুজে আমাদের যে প্রমোদ তরী যেটা আর কি পদ্মা ক্রুজ, এটা নিয়ে আমি শীতকালে অনেক ভ্রমণ করেছি অনেক টুরিস্টদেরকে নিয়ে। জি, এমনকি শেষের দিকে আমি যখন বর্ষার সিজনটা হয় তখন আমি ন্যাশনাল জিওগ্রাফির একটা ট্যুর এই নদীতেই করি। তো পদ্মা নদীটা দেখতে এতটা শান্ত, কিন্তু যখন এর স্রোত হয়, এর স্রোত খুবই ভয়ঙ্কর। এই যে আমরা শীতের দিনে দেখেছি যে কখনো কোনো দুর্ঘটনা হয়নি বা আমাদেরও কখনো এরকম সম্মুখীন হতে হয়নি, কিন্তু বর্ষাকালে যখন স্রোতের বিপরীতে বা স্রোতের দিকে যখন কোনো যানবাহন চলে, সেটা ফেরি হোক, লঞ্চ হোক বা যেটাই হোক, সেটা খুবই মানে খুবই রিস্কি, খুবই ঝুঁকিপূর্ণ। জি জি, খুবই ঝুঁকিপূর্ণ। এবং যেটা ইদানিং যেটা ঘটতেছে, আমি যেটা আর কি দেখলাম, যে একটা লঞ্চ বা একটা ফেরি যত দ্রুত বেগে আসুক বা যত আস্তে আসুক, দুইটা পিলারের যে স্রোতটা বাধা খায়, তখন দেখা গেছে যে ওই যানবাহনটাকে এমন ভাবে একটা চাপ দেয় যে ওইটার উপরে নিয়ে এসে পড়তে হয়, এমন একটা অবস্থা। এটা তখন আপনারা কিভাবে আসলে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করেন? আসলে এখানে যখন আমরা নিয়ন্ত্রণ করি, দেখা গেছে যে আমরা তো ঠিক মাঝখান থেকে যাওয়ার জন্য টার্গেটটা করি, যে মাঝখান থেকে আমরা যাব। তো অনেক সময়, বেশিরভাগ সময় যে দেখা যায় যখন একটু আবহাওয়াটা খারাপ থাকে, আবহাওয়া খারাপ বলতে একটু বৃষ্টি থাকে বা একটু বাতাস থাকে বা কোনো কিছুই না হয়, শুধু একটু মেঘ থাকে, তখনও দেখা গেছে যে এটা ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের যে মাস্টাররা আছে তাদের দক্ষতা কারণে ধাক্কা খায় না। আচ্ছা, আমরা একটা ব্যাপার একটু বুঝতে চাই যে পদ্মা সেতুর প্রত্যেকটা পিলারের মাঝখানে গ্যাপ তো প্রায় 500 ফুট।
500 ফুটের মতো। তো এই 500 ফুট আর আপনার নৌযান আপনি যেটা চালান সেটা হয়তো কথা হবে 30, 40 বা 50 ফিট, বা একটা ফেরি আমরা যেটা শুনে আসছি যেটা 50 ফিট চওড়া। তো 500 ফিট চওড়া একটা চ্যানেল দিয়ে যদি 50 ফিট চওড়া একটা নৌযান যদি যেতে হয়, তাহলে আসলে কেন ধাক্কা খাবে? যদি আপনি আগেই যদি সতর্ক থাকেন, আগেই যদি বিষয়টাকে স্রোতের গতি প্রকৃতি, পানি কোন দিক থেকে কিভাবে যাচ্ছে, কোন দিক থেকে আপনি বলছেন যে চাপ দেয়, এই ব্যাপারগুলো যদি আগেই আপনি একটু নজর করে সাবধানে যদি আপনি চালান, তাহলে আসলে কি দুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা? জি হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা যে 500 ফিট চওড়া কিন্তু 50 ফিট একটা যানবাহন কিভাবে এটা ধাক্কা খায়। আমি যেটা বাস্তব অভিজ্ঞতা, যখন ফেরি বা লঞ্চ যেটাই ওটা দুইটা পিলারের মাঝখান থেকে আমরা টার্গেট করেছি আমরা যাব, কিন্তু সেখানে আপনার কারেন্ট যে স্রোতটা কত নটিক্যাল থাকে সেটা আপনি যদি একটু আপনি অনুভব করেন তাহলে দেখবেন যে 50 ফিটের যে এটা 500 ফিট যে দূরত্বটা, আমি যখন মাঝখান থেকে এটা ধরবো, এটা আমার হাতে একটা ছবি আছে যেটা আসলে আমি দেখাতে পারতেছি না এখন। স্রোতটা যখন দুইটা পিলারের নিচ থেকে কিন্তু পানির বাধাটা পায়, দুইটা পিলারের নিচ থেকে পানির বাধাটা পায়। পানির বাধাটা পাওয়ার পরে যেটা আমাদের স্বাভাবিক ভাষায় আমরা যেটা বলি যে পানির একটা ঘোল্লা ওঠে, এইটা একটা দিকে চাপায় ফেলবে একদম মুহূর্তের মধ্যে, সেটা আপনাকে কয়েক সেকেন্ড সময় দিবে না, এটা সব সময় হয় না। আচ্ছা, যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আপনি ঘূর্ণির কথা বলছেন সম্ভবত, তো যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন আসলে কি করণীয়? অভিজ্ঞ বা নৌযান চালক যারা আছেন, মাস্টার যারা আছেন, যারা আসলে অনেক বছর ধরে এই ধরনের ঘূর্ণি বা এই ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে যারা চালাচ্ছেন, তারা আসলে কি করেন? এটা যারা আরেকটা ভাবে চালানো যায়, যেটা আসলে ওইভাবে চালানোটা খুব কঠিন। যে দেখুন আমরা যে চ্যানেলটা দিয়ে বের হয় ওই পার থেকে যে চ্যানেলটা দিয়ে বের হয়ে তাদেরকে আরো উজানের দিক যাইতে হবে, একটু উজানের দিক গিয়ে একদম সোজাসুজি আসতে হবে। কিন্তু এইখানে আরেকটা বাধা আছে, যেমন আপনার চোখে হয়তো দেখা যাচ্ছে যে নদীটা অনেক বড়, কিন্তু কয়েকটা পিলার সোজা কিন্তু আমাদের চ্যানেলটা, আর বাকিটা কিন্তু সব চর, যেখানে ফেরির মাস্টাররা চাইলেও সেখানে যাইতে পারতেছে না, তখন আরেকটা বাধার সম্মুখীন হবে যে চরে আটকে যাবে। জি, আচ্ছা, আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে এরই মধ্যে বেশ কয়েকবার পদ্মা সেতুর পিলারে কয়েকটি ফেরি আঘাত করেছে, ধাক্কা দিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। এর পেছনে আপনি নিজেও তো আসলে ওই একই রুট ধরে যাওয়া আসা করেন, আপনার কি মনে হয় কেন এই দুর্ঘটনা ঘটলো? এই দুর্ঘটনা প্রথম যেটা আর কি, আমি কালকেরটা না তার আগের দিনেরটা যেটা বলতেছি, সেই ফেরিটা দুর্ঘটনা ঘটার কারণটা হচ্ছে যে উনি যখন আসতেছিল তখন ছিল ভাটার সময়। এটা কিন্তু এইখানে জোয়ারের পানিটা কিন্তু এখন ঘটে না, শুধু ভাটা একদিকে পানি নামতে থাকে, ভাটিতে পানি নামতে থাকে। যখন সমুদ্রের ভাটিটা থাকে তখন পানির স্রোতটা বেশি থাকে, যখন জোয়ারটা হয় তখন পানি ঘোরে না কিন্তু স্রোতটা কম থাকে। যখন স্রোতটা কম থাকে তখন দুর্ঘটনা ঘটে না। উনি যখন আসতেছিল তখন ভাটার সময় ছিল, আর ভাটাটা আমাদের মেঘনা হয়ে সরাসরি সমুদ্রে যখন পানিটা টান দেয়, এটা খুবই স্রোত, যেটা এটা আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে এক সময় আমাদের যে একটা লঞ্চ, সেটা আমরা ছিলাম ফরিদপুরে, আমাদের লঞ্চটা সামনের দিকে চলতেছিল অ্যাঙ্কর ফেলানো সহ, আমাদেরকে 5 মিনিটের বাতাসে 6 কিলোমিটার নিয়ে এসেছিল, শুধু স্রোত এবং বাতাস। মানে পদ্মা স্রোত আসলে এতটাই ভয়ঙ্কর। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে পদ্মা সেতু তো আসলে খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা, এবং এটি তো আসলে বাঁচিয়ে আসলে আমাদেরকে নৌযান চালাতে হবে। তো ভবিষ্যতের জন্য আসলে আপনাদের কোনো ভাবনা কি আছে যে ভবিষ্যতে যেন ধাক্কা না লাগে, তাহলে কি করণীয়, কিভাবে চালাতে হবে, এরকম কোনো চিন্তা কি আপনারা করেন? পদ্মা সেতুটা তো অবশ্যই আমাদের একটা স্বপ্নের সেতু, যার কারণে আমরা এখানে পদ্মা ক্রুজ নামে যে ভ্রমণটা করছি, আমি শুধু এখানে মানুষদেরকে দেখানোর জন্য যে আমাদের জাতির স্বপ্ন, আমাদের কোটি কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতুটা দেখানোর জন্য এবং ওটা রক্ষা করার জন্য। এই যে আমাদের মন্ত্রী মহোদয় স্যার বলেছিলেন যে পদ্মা সেতুর ধাক্কাটা তার হৃদয়ে লাগে, আসলে শুধু তার হৃদয়ে না, আমি তো মনে করি 20 কোটি মানুষের হৃদয়ে লাগে, প্রধানমন্ত্রীর হৃদয়ে লাগে। তো দেখা গেছে এটা রক্ষা করার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা
কয়েকটা সুপারিশ যেটা আমি দেখলাম মন্ত্রণালয় থেকে করছে। না মন্ত্রণালয়ের সুপারিশ আমরা জানি, আপনি আসলে যেহেতু চালান একদম বাস্তব অভিজ্ঞতা থেকে কি আপনার কিছু মনে হয় যে যারা চালাচ্ছেন নৌযান, যাদের হাতে আসলে কন্ট্রোল, তো তাদের কি কিছু করা আছে, তাদের কোনো এক্সট্রা প্রশিক্ষণ, তাদেরকে আর একটু সচেতন করা, দক্ষতা বাড়ানো, এরকম কোনো কিছু কি আপনি প্রয়োজন মনে করেন? না আসলে তাদের দক্ষতা অবশ্যই ভালো এবং প্রশিক্ষণ অনেক, তারা দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসতেছে এবং এতদিন কিন্তু ধাক্কা লাগেনি, এখন ধাক্কাটা লাগতেছে। এবছর পানির স্রোতটা অত্যাধিক জোরে নামতেছে, যার কারণে যখন ভাটির সময় কোনো ফেরি আসে, জোয়ারের সময় না, ভাটির সময় যখন আসে তখন তাকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য যেটা আর কি সিদ্ধান্তটা আসছে যে একটু হালকা করে, ভারী যানবাহন না তুলে হালকা ফেরি হালকা ভাবে যাবে, সেটা যদি একটু সম্ভব হয় এটা। আর তাছাড়া যেটা আপনার আমরা বুঝে ফেলেছি, আপনি অনেকগুলো একদম বাস্তব উদাহরণ দিলেন আমাদেরকে। মোহাম্মদ আশরাফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা এতক্ষণ আসলে একজন নৌযান চালকের বাস্তব অভিজ্ঞতাগুলো শুনে নেবার চেষ্টা করছিলাম, বিশেষ করে পদ্মার যে অংশে সবচেয়ে বেশি স্রোতের ভয়, সেখানেই আসলে এই দুর্ঘটনাগুলো ঘটছে, যেটি আমাদের সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা শুনছি এবং যারা চালাচ্ছেন তারা তো বলছেনই। আমরা একটু বুয়েটের যে শিক্ষক আমাদের সঙ্গে আছেন, অধ্যাপক ডক্টর মীর তারেক আলী, তখন আমরা আপনার কথাগুলো শুনতে পাচ্ছিলাম না। এবার আপনার কাছে যাই, যে দুর্ঘটনাটি আসলে ঘটলো এবং বারে বলা হচ্ছে যে আমাদের সেতুটি অনেক মজবুত করে বানানো হয়েছে এবং এর চেয়ে আরো ভয়ঙ্কর ধাক্কাতেও আসলে সেতুর বড় কোনো ক্ষতি হবে না। তো এই ব্যাপারগুলো আমাদেরকে আশ্বস্ত করে, কিন্তু আবার আমরা এই ভয়টাও পাই যে এই ধরনের প্রচারে যারা নৌযান চালাচ্ছেন তারা কি আর একটু উদাসীন হয়ে যাবেন কিনা। আমরা আসলে বুঝতে চাই যে এই ধাক্কা বা সংঘর্ষের সংখ্যাকে কমিয়ে আনার জন্য, ঝুঁকিটাকে একেবারেই কমিয়ে আনার জন্য কি কিছু করণীয় আছে কিনা গত কয়েকটি দুর্ঘটনা থেকে আপনার কোনো পর্যবেক্ষণ? ধন্যবাদ। অবশ্যই করণীয় আছে। আমি যে কথাটি বলছিলাম যে আমাদের অন্যান্য নদীর উপরেও কিন্তু ব্রিজ রয়েছে, কিন্তু পদ্মা নদী কিন্তু অন্য সব নদীর মতো না। আমি যেটা বলছিলাম যে এখানে যে পানির প্রবাহ, সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। আমি যদি পানির প্রবাহের কোয়ান্টিটির দিক দিয়ে চিন্তা করি, আমাজনের পরে হচ্ছে এটা। আর পদ্মা এমন একটা নদী, এটা কিন্তু ইরোশনের একটা বড় বিভিন্ন বছর এখানে ইরোশনের কারণে পদ্মা নদীর যে গতিপথ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন সময় চ্যানেল তৈরি হচ্ছে, আবার চ্যানেলগুলো আবার সংযুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার যে গতি প্রকৃতি, এটা কিন্তু বিশ্লেষণ করা দরকার। এবং এখানে যে একটা বড় সমস্যা সেটা হলো যে স্রোত। এবং আমাদের এখানে যে আমরা যে দেখলাম যে বিআরডব্লিউটিসির যেই ফেরিগুলো এখানে মানে আঘাত করলো, সেই ফেরিগুলোর স্পিড কিন্তু খুব একটা বেশি নয়, এবং স্রোতের স্পিড যখন আরেকটু বেড়ে যায় তখন কিন্তু এই নৌযানগুলোকে কন্ট্রোল করে এই নদীতে চালানো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এবং এই কারণে আমরা দেখেছি যে প্রায়ই আমাদের এই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে, কারণ স্রোত এত বেশি যে এই নৌযানগুলোকে চালানো যাচ্ছে না। তো এখন যেটা দরকার যে আমাদের এর মধ্য দিয়ে যদি আমি নিরাপদে নৌযান চালাতে চাই, তাহলে হচ্ছে আমার আসলে যেই পিলারগুলোর মধ্য দিয়ে নৌযান আসলে যাবে সেটা নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস করা দরকার, যে সেফলি কোন কোন পিলারের বা কোন রুটের মধ্য দিয়ে নৌযানগুলো যেতে পারবে। আরেকটা জিনিস দরকার, সেটা হলো যে বিশ্বের অন্যান্য দেশেও তারা কিন্তু যে ব্রিজ করে থাকে, সেই ব্রিজগুলোকে এই আঘাতের হাত থেকে রক্ষা করার জন্য তারা কিন্তু ব্রিজের পায়ারের চারিদিকে তারা কিন্তু প্রোটেক্টিভ ফেন্ডার দিয়ে থাকে। ফেন্ডার অনেকটা হচ্ছে আমাদের গাড়ির সামনে যে আমরা বাম্পার বসাই সেরকম বাম্পারের মতো, কিন্তু এখানে যে ফেন্ডারটা দিতে হবে সেইটার ম্যাটেরিয়ালটা কিন্তু একটু ডিফারেন্ট হতে হবে। সেই ম্যাটেরিয়ালটা এমন হতে হবে যে সেখানে যখন নৌযান অ্যাক্সিডেন্টালি হোক যদি ধাক্কা খায়, তাহলে যেই শকটা হবে সেই ম্যাটেরিয়ালটা কিন্তু সেই শকটাকে অ্যাবজর্ব করে নেবে। এবং এই অ্যাবজর্ব করলে যেটা হবে যে সেই ধাক্কাটা আপনার ব্রিজের গায়েও কিন্তু সেইভাবে লাগবে না এবং নৌযানের উপর কিন্তু সেই ধাক্কাটা আসবে না। এবং এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের যে গত যে 4টা ঘটনা ঘটলো সেখানে নৌযানগুলোর তেমন একটা বড় ধরনের ক্ষতি হয়নি। যদি ক্ষতি হতো তাহলে কিন্তু এটা একটা মেসাকার অবস্থা হয়ে যেত। তো আমাদেরকে এই জিনিসটা অবশ্যই এখন খেয়াল রাখতে হবে যে আমাদের যেই পিলারগুলোর মাঝখান দিয়ে আমি নৌযানগুলো চলাচলের জন্য রুটটা ঠিক করে দিব, সেটা কিন্তু প্রপারলি মনিটর করা দরকার যে নৌযানগুলো সেই রুটটা মেনটেন করতেছে কিনা। এবং সেখানে আবার পিয়ারগুলির চারিদিকে
আপনার প্রোটেক্টিভ যে ব্যারিয়ার বা ফেন্ডার সেটা অবশ্যই দিতে হবে। এবং আমরা যদি কিন্তু সম্ভব হয়, একটা ব্যাপার আসলে দেখছি যে প্রত্যেকটা পিলারের চারপাশে কিন্তু এক ধরনের সুরক্ষা বর্ডার বা আপনি প্রোটেক্টিভ ফেন্ডার যে ব্যাপারটি বলছিলেন সেটি কিন্তু আছে। আপনি কি এরকম কোনো পরামর্শ দিচ্ছেন যে প্রথম লেয়ারের পরে দ্বিতীয় আরেকটি লেয়ার যেটি আসলে বিশেষ উপাদানের বা উপকরণের ব্যবহারে তৈরি করা উচিত বলে আপনি যেমনটি বলছিলেন, সেটি আসলে যে চ্যানেলগুলো দিয়ে বা ব্রিজের ঠিক যে পিলারগুলোর মাঝখান দিয়ে নৌযান চলবে শুধুমাত্র সেই চ্যানেলগুলোর পাশের পিলারের দ্বিতীয় আরেকটি বলয় যদি তৈরি করা যায় সুরক্ষা বলয়, আপনি কি এরকম কোনো পরামর্শ দিচ্ছেন? জি অবশ্যই অবশ্যই, কারণ আমাদের যে পাইলিং ক্যাপ যেটা আছে সেটা কিন্তু আরসিসি কংক্রিটের, অর্থাৎ সেটা একটা শক্ত একটা জিনিস। আর নৌযানের যে কাঠামো সেটা কিন্তু স্টিলের, সো দুটো শক্ত জিনিস কিন্তু এখানে বাড়ি খাচ্ছে। তো এখানে যে আমি যেটা বলছি যে এখানে একটা সফট একটা ম্যাটেরিয়াল দিতে হবে, যাহলে আমাদের নৌযানটা যখন বাড়ি খাবে সে কিন্তু শক্ত কোনো কিছুর উপর বাড়ি খাচ্ছে না, সে একটা সফট ফেন্ডারের উপর বাড়ি খাবে, যার ফলে যে বাড়ি খাওয়ার ফলে যে এনার্জিটা হবে সেই এনার্জিটা সেই ফেন্ডারটা অ্যাবজর্ব করে নেবে। অর্থাৎ ধাক্কার যে ইম্প্যাক্টটা সেটা পিলার এবং নৌযান দুটোর উপরে আসলে মানে কিছুটা নমনীয় উপাদান বা উপকরণ ব্যবহার করে আসলে তৈরি করা। এটা তো আসলে দুপক্ষকেই সেতুকেও এক ধরনের সুরক্ষা দেবে, নৌযানকেও আসলে সুরক্ষা দেবে, আপনি যেমনটি আসলে বলছিলেন। কিন্তু আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় শুনতে চাইবো, সেটি হচ্ছে যে আমরা আমাদের নৌযানের ফিটনেস গুলো নিয়েও একটু কথা বলতে চাই। যে আমরা বহু বছর ধরেই দেখছি যখনই একটি নৌ দুর্ঘটনা ঘটে তখনই আসলে নৌযানটির ফিটনেস ছিল কিনা, কিভাবে দেওয়া হয়েছিল, অনিয়ম হয়েছিল কিনা, অনেক কথা আমরা আসলে শুনতে পাই। এবং সাম্প্রতিক সময় যে দুর্ঘটনাগুলো ঘটছে তখন কিন্তু আবারও ঠিক একই প্রসঙ্গ আসছে, বিশেষ করে এ ধরনের স্রোতের প্রতিকূলে যখন বর্ষা মৌসুমে একেবারেই বিষয়গুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে নদীর পরিস্থিতি, তখন ওই পরিস্থিতিতে ওরকম স্রোতের বিপরীতে চালানোর উপযোগী নৌযান কি আমাদের দেশে আছে কিনা, বা এই ধরনের ফিটনেসে উন্নীত করার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা নৌযানগুলোতে সংযোজন করা উচিত কিনা, এ বিষয়ে কি আপনি কিছু যোগ করবেন কিনা? জি, আমাদের মাননীয় মন্ত্রী যেটা বললেন যে আমাদের এখন যেই ফেরিগুলো ইনক্লুড করা হচ্ছে সেগুলো কিন্তু আগের যে ফেরিগুলো ছিল সেগুলোর চেয়ে অনেক উন্নত ধরনের, অর্থাৎ এখানে যে ইঞ্জিনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু এই স্রোতকে অতিক্রম করে যাওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু আমাদের পুরনো যে ফেরিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা থাকতে পারে। তো এই ক্ষেত্রে যেটা দরকার যে আমাদের এই টোটাল ফেরি রুটে যে ফেরিগুলো আছে, মানে ফেরি বহরের মধ্যে যে ফেরিগুলো আছে সেগুলো নিয়ে আসলে ডিটেইলড একটা কাজ করা দরকার, সার্ভে করা দরকার, যে আমাদের এই স্রোত একটা সার্টেন রেঞ্জের বেশি চলে গেলে কোন ফেরিগুলো আসলে সাস্টেইন করতে পারবে সেগুলোকে চিহ্নিত করা দরকার। আর যে ফেরিগুলোর মধ্যে সমস্যা রয়ে গেছে, যেমন ইঞ্জিনের ক্ষমতা হয়তো কম, অন্যান্য মেশিনারি যে সমস্যা রয়েছে, সেই জিনিসগুলোকে আসলে চিহ্নিত করে সেগুলোকে রেকটিফাই করে এগুলোকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করা যেতে পারে। অর্থাৎ আমি আস্তে আস্তে আমার ফেরি বহরের যে ফেরিগুলোর যে ক্ষমতা এই ধরনের প্রতিকূল পরিবেশে চলার জন্য সেগুলোকে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ ডক্টর মীর তারেক আলী। আপনার কাছে আরো কয়েকটি বিষয় আমাদের জানবার রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে আবার যখন ফিরবো তখন আপনার কাছে শুনবো এই বিষয়গুলো। আমাদের আলোচনা চলবে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ইসমানী নিউজ আর এক্সট্রা দেখছেন। কথা বলছি পদ্মা সেতুর পিলারে বারে বারে ফেরির ধাক্কা লাগার যে ঘটনাগুলো ঘটছে সেই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করছি। বেশ কয়েকজন অতিথি আমাদের সঙ্গে আছেন। আমরা এ পর্যায়ে টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফের কাছে আবার একটু ফিরে যেতে চাই। আমরা এতক্ষণ আসলে যে আলোচনাটি আসলে করলাম, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের এখানে দেখলাম যে এই দুর্ঘটনাগুলো ঘটা কিংবা ঝুঁকি মাত্রা বেড়ে যাওয়ার পেছনে দায়ী। একটি তো রয়েছে যে পদ্মার স্রোত এবং এর পানি প্রবাহের যে প্রবণতা, তাতে আসলে নৌযান নিয়ন্ত্রণ করার একটা বড় বিপদ রয়েছে, যেটি আসলে একজন চালকও বললেন আর আমরা বিভিন্ন ক্ষেত্রে আসলে শুনছি। ব্যবস্থাপনাগত যে ত্রুটি বা সীমাবদ্ধতা এবং এটি কোথায় কোথায় আরো উন্নতি করার সুযোগ রয়েছে সেগুলো আলোচনায় আসলে উঠে এলো। আরো বেশ কিছু পয়েন্ট, আপনি কি আর কিছু পয়েন্ট যোগ করতে চাইবেন কিনা বা কোনো পর্যবেক্ষণ? পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ক্ষেত্রে কিন্তু এটি কি দুর্ঘটনা, মানে সবকয়টা দুর্ঘটনা নাকি নাশকতা? এখন পর্যন্ত নাশকতার সপক্ষে কোনো তথ্য প্রমাণ পাইনি, ফলে নাশকতা সিদ্ধান্তে আমরা এখন আসতে পারবো না। যদিও নাশকতা বা ষড়যন্ত্রের ঘটনা ঘটার পেছনে অনেক রকমের মানে বিশ্বাস করার কারণ আছে, যেহেতু সেটি প্রমাণিত না আমি সেদিকে যাচ্ছি না, তাহলে দুর্ঘটনা। এখন দুর্ঘটনার ক্ষেত্রে
4টা 5টা ফেরি একের পর এক ধাক্কা লাগালো। এই দুর্ঘটনার ক্ষেত্রে আজকের আলোচনা বা এর আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনা, বিভিন্ন বিশেষজ্ঞ মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা কিছু বলেছেন, তাতে মনে হচ্ছে যে যানবাহনগুলো কোনো ত্রুটি নাই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে পদ্মার মতো একটি নদীর উজান, ভাটা, স্রোত, গতিপথ, নাব্যতা, এই বাস্তবতাগুলোর কারণে আপনার ফেরিগুলোর কোনো যান্ত্রিক ত্রুটি না থাকার ফলেও এই ধাক্কাগুলো লেগেছে। তাহলে কি ওই পরিস্থিতিগুলো মোকাবেলার জন্য ফেরি চালকরা যথেষ্ট যোগ্য ছিলেন না? কারণ যারা পদ্মা সেতুতে ফেরি বা যান চালান, তারা নিশ্চয়ই নদীর বা পদ্মা নদীর যেসব বৈশিষ্ট্য বা সংকটের কথা বললাম, তার সাথে যদি ঝড় ঝঞ্ঝা যোগ করি, এরকম পরিস্থিতিতে কি করতে হবে, কিভাবে বাঁচাতে হবে, কিভাবে ধাক্কা সামলাতে হবে, কি করে আপনার ফেরিটাকেও বাঁচিয়ে মানুষ যানবাহনকে রক্ষা করতে হবে, সেগুলো তাদের জানার কথা। তাহলে এই ফেরিগুলোর চালকরা কি এই বাস্তবতায় নিরাপদে চালানোর মতো যোগ্য ছিলেন না? যদি যোগ্য না থেকে থাকেন তাহলে তাদেরকে বাদ দিতে হবে। আর যদি তাদের যোগ্যতা সত্ত্বেও এই ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। যারা এই ধাক্কা লাগিয়েছেন তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমি মনে করি তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া দরকার যে তাদের ব্যর্থতা, অবহেলা, নাকি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল না সেই কারণে ঘটেছে, নাকি তারা কারো ক্রিয়ানক হয়ে কোনো ষড়যন্ত্র অংশ হিসেবে কাজ করেছেন। এই তথ্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত কিন্তু মানুষের মনে একটা সন্দেহ থেকেই যাবে যে এটা আসলে নাশকতা কিনা, কোন পক্ষ এটা নষ্ট করতে, ধ্বংস করতে চাইছে কিনা। পদ্মা সেতুর নিয়ে আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের গর্ব, এগুলো আমরা সব জানি, কিন্তু বাস্তবে কিন্তু মানুষের মনে একটা সংশয় থেকে যাচ্ছে। এটা দূর করা দরকার। আমাদের মাননীয় সেতুমন্ত্রী বলেছেন যে চালকের অবহেলার কথা বলে দায় সারানো যাবে না, এর পিছনে ষড়যন্ত্র আছে। আমরা এর প্রমাণ চাই। যদি প্রমাণ থাকে, অনেক বড় একটি দুঃসংবাদ আমাদের জন্য, সেটি মোকাবেলা নিশ্চয়ই সরকার করবে, এই ধরনের নাশকতা যাতে না হয়। আর যদি তা না হয়, তাহলে সরকারকে স্পষ্ট করে বলতে হবে এখানে নাশকতার কোনো ঘটনা ঘটে নাই, এই কারণে ঘটেছে, সেটি যান্ত্রিক ত্রুটি, নদীর কারণে নাকি চালকের কারণে, সেটা নির্দিষ্টভাবে যদি আমরা বলতে পারি, তাহলে পরবর্তী ব্যবস্থা যেমন নেওয়া যাবে, ঠিক একইভাবে মানুষকে বিভ্রান্তির হাত থেকে বাঁচিয়ে স্পষ্ট ধারণা দেওয়া যাবে যে এই কারণে ঘটনাগুলো ঘটেছে। ব্যক্তি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা, যদি পদ্ধতিগত ত্রুটি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা। আমি শেষ করতে চাই একটা কথা বলে, মাননীয় প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী আজকে বলেছেন, এবং আমি গতকাল আরেকটা চ্যানেলে ওনার বক্তব্য শুনছিলাম, সেটি হচ্ছে যে ঘাট থেকে একেবারে কোনাকুনি সেতুর দিকে না গিয়ে নদীর মাঝখানে গিয়ে তারপরে সোজা গেলে পরে পরিস্থিতি এড়ানো যেত। আবার আজকে তিনি বলছিলেন যে আপনার কাকলি যে ফেরি, তার চালক নির্দেশ মানে নাই। তাহলে এই মানুষগুলো এই কথাগুলো কেন শুনে নাই? তারা কি জবাবদিহিতার মধ্যে নাই? তাদের যে কর্তৃপক্ষ, মানে ফেরি চলাচল কর্তৃপক্ষ, তারা কি নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তারা ইচ্ছাকৃত ভাবে করছে? এটাও দেখা দরকার। তাহলে কিন্তু আমরা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে না থাকার কারণে, নাকি ষড়যন্ত্রের কারণে, না ব্যক্তি বিশেষের দোষ বা দুর্বলতা বা অযোগ্যতার কারণে আমরা সেই জিনিসগুলো জানতে পারবো। আমি মাননীয় প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে আবেদন করব, এই বিষয়গুলো দ্রুত সুরাহা করা দরকার, এবং ভবিষ্যতে এমনটা যদি না হয় সেটা দেখা দরকার। পদ্মা সেতুতে এরকম হাজার হাজার ধাক্কা লাগলে কিছু হবে না, সেটা স্বস্তির ব্যাপার, কিন্তু কেন ধাক্কা লাগবে? আর ধাক্কা লাগলে পরে সেতুর কিছু হলো না, কিন্তু ফেরির তো ক্ষতি হতে পারে, ফেরিতে মানুষ থাকে, যানবাহন থাকে, সেগুলো ডুবে যেতে পারে, সেটাও কিন্তু একটা আশঙ্কার ব্যাপার। ফলে এই জায়গাটা আমাদের স্পষ্ট হওয়া দরকার। প্রতিমন্ত্রী নিশ্চয়ই তার বক্তব্যে এই প্রসঙ্গে নিশ্চয়ই তিনি বলবেন। আপনার কাছে আরেকটা বিষয়, আপনি শুরুতেই বলছিলেন যে আমরা আসলে চাইলেও সাদা চোখে দেখতে পারি না পুরো বিষয়টি, কারণ যেহেতু পরপর অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এবং অল্প সময়ের মধ্যে, আমরা যেহেতু আসলে নানা রকম ষড়যন্ত্র তত্ত্বের কথা চারপাশে শুনতে পাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে আসলে শুনছি এবং সেগুলো আমাদের চোখে পড়ছে, সেখানে আরেকটি বিষয় উঠে আসছে যে পদ্মা সেতু যখন পুরোদমে চালু হয়ে যাবে, তখন কিন্তু এই ঘাট, অর্থাৎ যেটি আসলে মাওয়া কাঁঠালবাড়ি রুটের যে ঘাট, সেই ঘাট ঘিরে যে বিপুল রেভিনিউ আসতো, সেই রেভিনিউর উৎসটি কিন্তু আগের মতো থাকবে না, এটি স্তীমিত হয়ে যাবে। এবং এর আগে আগে যদি ঘাটটিকে যদি সরিয়ে ফেলা যায়, যেখানে একটি বিপুল অঙ্কের হয়তো একটি অর্থায়ন যুক্ত, তাহলে কিছু হয়তো সেখান থেকে আরও হয়তো কোনো সুযোগ তৈরি হতে পারে সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য। এই কারণেও এই ধরনের দুর্ঘটনা বারে বারে ঘটিয়ে ঘাট সরিয়ে নেওয়ার একটি প্রয়োজনীয়তা তৈরি করা হচ্ছে, এরকম একটা ষড়যন্ত্রের কথা আমরা আসলে শুনেছি। আপনি কি শুনেছেন? আমি কোন ষড়যন্ত্রকে উড়িয়ে দেই না,
আবার শুধু ষড়যন্ত্রের মধ্যে থেকে বাস্তবতাকে এড়িয়ে যেতে চাই না। আমি ষড়যন্ত্রের কথা বলে যদি সত্যিকার অর্থে যে কারণ সেটাকে এড়িয়ে যাই বা সত্যিকার অর্থে যারা দায়ী তাদেরকে পার পাইয়ে দেই, সেটি কিন্তু ঠিক হবে না। ফলে আমি যে কোনো ষড়যন্ত্র যেটি যৌক্তিক মনে হতে পারে, যেটি এই বাস্তবতায় পদ্মা সেতুর বাস্তবতায় ঘটতে পারে বা 8-10টা ঘটনার প্রেক্ষিতে এরকমটা আমলে নেওয়ার মতো হয়, সেটাকে আমলে নিতে হবে। যে কোনো ধরনের নতুন প্রকল্প, নতুন ব্যবস্থা, নতুন রাস্তাঘাট, সেতু যাই কিছু বলি না কেন, সেগুলো হওয়ার পরে গোটা দেশের মানুষ বা বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়, দেশের অর্থনীতি উপকৃত হয়, কিন্তু কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেই মানুষগুলো কিছু চেষ্টা অপচেষ্টা থাকতে পারে, সেটাও দেখার বিষয় আছে। তবে ষড়যন্ত্রের ক্ষেত্রে আমি শেষ কথা বলতে চাই যে এরকম ছোটখাটো ধাক্কা লাগিয়ে ষড়যন্ত্র করে পদ্মা সেতু থামিয়ে রাখা যাবে না, ভেঙে ফেলা যাবে না, সেটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য যদি হয়ে থাকে সেটা, সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন, কারণ আপনি মৃত্যুর ঝুঁকিতে আছেন। তারপরও যদি কেউ আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করে, বাইরে থেকে ঢিল মারে বা একটা ছোট গুলি ছোড়ে, সেটা কিন্তু আমলে নিতে হবে। তার মানে কেউ না কেউ চেষ্টা করছে আপনার এই কঠিন নিরাপত্তা বুঝ থাকার পরও, সেই ব্যাপারটা মাথায় নেওয়া। আর ষড়যন্ত্রের কথা আমি যদি বলি যে পদ্মা সেতুর ব্যাপারে মানুষ অতি সহজে বিশ্বাস করে কেন, কারণ এর ইতিহাস হচ্ছে গোড়া থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, ফলে খুব সহজে মানুষ ষড়যন্ত্রের কথা বিশ্বাস করে। কিন্তু ষড়যন্ত্র নিয়ে পড়ে না থেকে সেটাকে প্রমাণ করতে হবে, অথবা বিপরীতে যা ঘটছে ষড়যন্ত্র না, কারো অদক্ষতা, অযোগ্যতা এবং পরিস্থিতিগত কারণে, সেটাকে আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে কিন্তু আমরা অনেক প্রশ্নের জবাব মানুষকে দিতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা দেখলাম যে আমাদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী আছেন, তার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হচ্ছে। সিরাজুল হোসেন কে নতুন কোনো প্রশ্ন যোগ করবেন? জি, আমি একটা কথা যোগ করতে চাই। আমার নিজের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে আমাদের যে কোস্টাল এরিয়া সেই দিকে পথে ভ্রমণ করা। আমি একটা কথা বলতে চাই যে যত পদ্মা নদীর স্রোতের কথা যতই বলা হোক না কেন, আমাদের উপকূল অঞ্চলীয় এই নদীগুলো আছে, পশুর শিক্ষা, এগুলো কিন্তু অনেক বেশি খরস্রোত এবং আমাদের যে জোয়ার ভাটা সেখানে কিন্তু অনেক বেশি মানে শক্তিশালী। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই স্রোতের জন্য এই ফেরি ধাক্কা লাগতে পারে। কারণ হলো যে অভিজ্ঞ একজন মাস্টার, যে একজন ফেরিতে যিনি আছেন, তিনি তার যানকে ঠিকই বুঝেন যে এটা কোথায় লাগতে পারে, কোথায় লাগতে পারে না, তিনি তৎকালে চালাবেন না। আমার কাছে মনে হচ্ছে এই পুরো বিষয়টার মধ্যে এমন কিছু আছে যেটা অনেকেই আমাদের কাছে সত্য কথাটা বলছেন না। কারণ হলো, আমি কি কারণে বলছি, একটা নৌযান যখন স্রোতের বিপক্ষে চলে, যত বেশি স্রোত হোক না কেন, তার কিন্তু নেভিগেশনে কোনো সমস্যা হয় না, অর্থাৎ তার কন্ট্রোলে কোনো সমস্যা হয় না যখন সে স্রোতের বিপক্ষে চলে। যখন সে স্রোতের ফেভারে চলতে থাকে, তখন যদি সেই ইঞ্জিনটাকে পূর্ণ গতিতে না চালায়, তখনই কিন্তু তার কন্ট্রোলের সমস্যা হয়। সুতরাং সমস্ত সমস্যার কারণ কিন্তু যখন সে ফেভারে চলছে, সেই ফেভারে চলার সময় অনেক কারণেই তারা পূর্ণ গতি দিতে চায় না, কারণ অনেকে তেল বাঁচাতে চায়। এরকম ঘটনা আমরা দেখেছি যে আপনি যদি যখন ফেভারে চলছেন, আপনি ইঞ্জিন কমিয়ে দিয়ে আপনি স্রোতের সাথে সাথে চলছেন, তখন কিন্তু আপনার বোটের কন্ট্রোলটা কিন্তু কমে যাবে। যে বিষয়টা এখানে উল্লেখ করছি যে আমার মনে হচ্ছে, আমি নৌভ্রমণের আমার যে ব্যাপক অভিজ্ঞতা বাংলাদেশের কোস্টাল এরিয়াতে, যত পদ্মা নদীর যত খরস্রোতা হোক, যতই সমস্যা থাক না কেন, এই যে ঘটনা, এটা কখনোই হওয়ার কথা না। এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যেটা আমাদেরকে বলা হচ্ছে না, যেগুলো আসলে খতিয়ে দেখা দরকার। এবং আমরা সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসলে সে ধরনের কথাও কিন্তু আসলে শুনতে পাচ্ছি যে পুরো প্রক্রিয়াটি আসলে খতিয়ে দেখা হবে। একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা সেতুর খুঁটির কথা বা পিয়ারের কথা কেন বলছি, ওইখানে তো আর একটা ট্রলার থাকতে পারে, আর একটা নৌযান থাকতে পারে, তার মানে কি ফেরিতে গিয়ে তাতে ধাক্কা মারবে? সুতরাং এই বিষয়টা গ্রহণযোগ্য নয় যে পদ্মা নদী এতই খারাপ যে সেখানে 500 ফিটের মধ্যেও যে কোনো কিছু গিয়ে ধাক্কা মেরে দিতে পারে, সেটা তো আমরা দেখছি না। সুতরাং এই বিষয়টা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। জি, মানে আমরা আসলে যতটা সাদা চোখে দেখতে চাইছি, হয়তো এর পেছনে আরো ঘটনা আছে যেটি আসলে খতিয়ে দেখা দরকার। এটি আসলে নানা ভাবে আলোচনায় আসছে। আমরা বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে আমরা প্রতিমন্ত্রীর কথা শুনবো। তার আগে আমরা একটু শেষবারের মতো বুয়েটের যে শিক্ষক আমাদের সঙ্গে আছেন, অধ্যাপক ডক্টর মীর তারেক আলী, আপনি কি আর নতুন কোনো পয়েন্টকে আমাদেরকে সংযোজন করবেন? আমি যে পয়েন্টটা সংযোজন করতে চাচ্ছি সেটা হলো যে আমরা আমাদের মতো করে বলছি যে স্রোতের মধ্যে এটা চালাতে হয়তো অসুবিধা হবে না। আমাদের স্প্যানের যে উইডথ আছে সেখানে এই মানে উইডথ হচ্ছে 150 মিটার, আর সেখানে হচ্ছে নৌযানের যে উইডথ সেটা অনেক কম, প্রায় 4-5 গুণ কম। তো এখানে ধাক্কা লাগার প্রশ্নই আসে না। এই ব্যাপারগুলোই আসলে খতিয়ে দেখার জন্য আমার সাজেশন যেটা হলো যে বিশেষজ্ঞদের সমন্বয়,
সেখানে নেভাল আর্কিটেক্ট থাকতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার থাকতে পারে, রিভার বিশেষজ্ঞ থাকতে পারে। তাদের সমন্বয়ে একটা কমিটি করে এই পুরো ব্যাপারটা আসলে একটা সায়েন্টিফিক্যালি বা ইঞ্জিনিয়ারিং একটা স্টাডি করা দরকার, যে আসলে সমস্যাটা কোথায়। সমস্যা কি আমার নদীতে, সমস্যা কি আমার নৌযানে, সমস্যা কি আমার নৌচালকে? তাহলে আসলে আসল কারণটা বেরিয়ে আসবে, এবং তখন যেটা সুবিধা হবে যে ভবিষ্যতে আমরা নিরাপদে নৌযান এই রুটে চালানোর জন্য আমরা কিন্তু অনেকগুলো ভালো ভালো রিকমেন্ডেশন পাবো, যেগুলোকে আমরা খুব সহজে কাজে লাগাতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা ভাবছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে বাদবাকি আলোচনায় থাকতে চাই, সঙ্গে থাকবেন। পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলছি ইস্পাহানী নিউজ আওয়ার এক্সট্রায়। শেষ অংশে আছি, আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি। আমাদের সঙ্গে আছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমরা এবার আপনার কাছেই যাব। বেশ কয়েকটি পয়েন্ট আমরা অন্য আলোচকদের আলোচনা থেকে পেয়ে গিয়েছি। আমরা যদি আবারও একটু আপনাকে মনে করে দিতে চাই যে নৌযান যে চ্যানেল ধরে চলবে, সেই চ্যানেলের পার্শ্ববর্তী পিলারের চারপাশে অতিরিক্ত আরেকটি সুরক্ষা প্রাচীর নমনীয় উপাদান বা উপকরণ দিয়ে তৈরি করা যায় কিনা, যেটি আসলে নৌযান এবং পিলার দুটিরই সুরক্ষা নিশ্চিত করবে। আমরা চালকদের অদক্ষতার পাশাপাশি তা দুর্ঘটনা এড়ানোর সদিচ্ছা অভাব রয়েছে কিনা এই বিষয়টিও আলোচনায় ঘুরে ফিরে এলো, এবং একজন আলোচক বললেন যে তেল বাঁচানোর জন্য অনেকেই আসলে ইঞ্জিন বন্ধ করে দেন, এই কারণেও হয়তো দুর্ঘটনার একটা বড় কারণ হতে পারে। আমরা বেশ কিছু ষড়যন্ত্রের তত্ত্ব সামাজিক যোগাযোগের মাধ্যমে পেয়েছি গত কয়েকদিনে, যেটি আমাদের আলোচনাতেও কিছু কিছু উঠে এলো, যে আমরা পদ্মা সেতু নিয়ে শুরু থেকে আমরা নানা চক্রান্তের তথ্য যেহেতু আমরা শুনে আসছি, ফলে এই বিষয়টি নিয়ে আমাদের এক ধরনের দুশ্চিন্তা তো হয়েই থাকে। আর এর বাইরে ঘাটের অবকাঠামো নিয়ে আপনার কাছে শুনবো, সেটি পরে। এই প্রসঙ্গ নিয়ে যদি আপনি একটু বলে নেন। জি ধন্যবাদ। আসলে মানে দেখেন, আমাদের যে কোনো জিনিস, কোনো ঘটনা ঘটলে সবাই ওই বিষয়ে বাংলাদেশে সবাই বিশেষজ্ঞ হয়ে ওঠে, এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। আমি কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ না। আমি যে কথাগুলো বলছি, আমি আপনাদের যেমন এখানে যেখানে সিরাজুল ইসলাম আছে, তারেক আলী আছে, ইনাদের মতো বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেই কথাগুলো আপনাদেরকে বলছি। যেমন হচ্ছে ফেরির যে নকশা এবং আমাদের কার্গো যেসব নৌযান আছে তাদের নকশা কিন্তু একরকম না। ফেরির নকশাটা এবং এখানে মানে অন্যান্য নকশা একরকম না। কাজেই ওই 2 নট বলেন 3 নট বলেন যে স্রোতের যে গতি, সেই গতিতে 2000-2500 টনের একটি ওয়েল ট্যাঙ্কার বা কার্গো ট্যাঙ্কার যেভাবে যেতে পারবে, ফেরিটা কিন্তু সেভাবে যেতে পারবে না। আপনার মনে রাখতে হবে, একটা নর্মাল নদী থেকে বের হয়ে সে একটা বৃহৎ একটা আনপ্রেডিক্টেবল একটা নদীর মধ্যে আসে পড়ছে। সেই জায়গাটা তার নির্দেশনা আছে, নির্দেশনাগুলো ব্যর্থ হয় আমি যেটা বলেছি গতকালকেও, এর আগেও বলেছি, উদাসীনতা এবং কিছু দুর্বলতার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো কাজেই সেই জায়গাটা আমরা সিরিয়াসলি ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদের বিরুদ্ধে সেই ব্যাপারে আমরা অ্যাকশনও নিয়েছি। এখানে ফেরিগুলোর কোনো দুর্বলতা নেই, শুধু এখানে নয়, পাটুরিয়া দৌলদিয়ায় যে ফেরিগুলো চলছে সেখানেও কোনো আনফিট কোনো ফেরি চলছে না, সকলেই ফিট। হ্যাঁ, সেখানে হয় কি, আমাদের 9 মাস থেকে 10 মাস আমাদের শুষ্ক মৌসুম থাকে, সেই সময় ফেরির চ্যানেলগুলো অনেক ন্যারো হয়ে যায় এবং তখন এত স্পিডে আমরা চালাতে পারি। দীর্ঘদিন এই যে স্বল্প স্পিডে চালাতে চালাতে আমাদের যে ক্যাপাসিটি, পাওয়ারটা, সেটা দুর্বল হয়ে যায়, সেটার একটা দুর্বলতা আছে। সেই জায়গাগুলো থেকে যেগুলো আমাদের এখানে পাওয়ারফুল আছে সেগুলো আমরা এখানে অ্যাটাচ করেছি। কোনো ফেরির কোনো আনফিট ফেরি কোনো রুটেই চালানো হচ্ছে না, শুধু পদ্মা, মাওয়া এবং হচ্ছে বাংলা বাজার রুটে শুধু নয়। এখানে একটা কথা বলা হয়েছে হিউম্যান ক্যাপাসিটি, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন উনি। সেটা আমরা বিল্ড আপ করার চেষ্টা করেছি। আর এখানে যে পিলারের সঙ্গে যে ক্যাপ পাইলিং এর সঙ্গে যে ফেন্ডারের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের সেতু কর্তৃপক্ষের যখন চালু করবে সেখানে কিন্তু তাদের সেটা কিন্তু সেই নকশার মধ্যে সেটা ধরা আছে। আমরা তো এখনো চালু করি নাই, যখন এটা চালু হবে তখন এখানে সে ধরনের ফেন্ডার বসানো হবে এবং সেভাবে করাবে। মূল কথাটা হচ্ছে কি শুনেন, এখানে
যে আশঙ্কাগুলো করা হচ্ছে যে ষড়যন্ত্র, আমরা কিন্তু যে ষড়যন্ত্রটা এখন পর্যন্ত পাই নাই। তবে যখন যারা এই সেতুতে চলাচলের জন্য জনগণকে নিষেধ করেছিল, তারা যখন এই সেতুর পক্ষে কথা বলে, তখন আমরা কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাই। মির্জা ফখরুল্লাহ যখন সেতুর পক্ষে কথা বলে, তখন আমরা ষড়যন্ত্রের গন্ধ পাই। এমনিতে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু আমরা চলছি, এখনো চলছি। তো কাজে হ্যাঁ, আমাদের দুর্বলতাটা কোথায় জানেন? আমাদের দুর্বলতা হচ্ছে যে আমরা এতদিনও বিআইডব্লিউটিসির একটা এসওপি আমরা তৈরি করতে পারিনি। যে স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিডিওর, যেটা আমাদের সিরাজুল হোসেন যেটা তিনি বললেন, যে বলার চেষ্টা করলেন যে এই ধরনের একটা প্রসিডিংস যদি আমরা এখনো করতে পারি। হ্যাঁ, আমরা গতবার যখন আমাদের 9 দিন বন্ধ ছিল, অতিরিক্ত ইরোশনের কারণে যখন আমাদের নাব্যতা বন্ধ হয়ে গেছে, তখনই আমরা এটা বলেছিলাম এই জায়গাটায় বিআরডব্লিউটিসি কিছু দুর্বলতা আছে। যেমন আপনি জানেন যে অনেকেই আপনি আশঙ্কা করেন যে পদ্মা সেতু চালু হয়ে গেলে টিসির মনে হয় আমাদের প্রয়োজনীয়তা শেষ হবে। এটা কিন্তু ঠিক না। টিসির প্রয়োজনীয়তা এই রুটেই থাকবে। এবং টিসির প্রয়োজনীয়তা বাংলাদেশের অনেক রুট আছে যেগুলো আমরা এখনো চালু করতে পারি নাই। আমরা দক্ষিণাঞ্চলে যদি যাই, আমরা 10 মিনার সঙ্গে কল হাজরা, আমরা কি বলে আমাদের যে গলাচিপার সঙ্গে, আমরা রাঙ্গাবালির সঙ্গে, আমরা বরগুনার সঙ্গে, আমরা বাকেরগঞ্জের সঙ্গে, আমরা রৌমারি চিলমারি রুট আছে। আমরা নতুন একটি রুট চালু করেছি আপনার কাজিরহাট আরিচা, এবং আমাদের সারিয়াকান্দি এবং মাদারগঞ্জের যে রুট চালু করেছি, আমাদের বালাসি, আমাদের এবং হচ্ছে সাগাটা, এই যে রুটগুলো আমরা এখন কিন্তু আমরা চালু করতে পারি। কাজেই বিআইডব্লিউটিসির প্রয়োজনীয়তা আমাদের ফুরিয়ে যায় নাই। কাজেই এই ধরনের একটি মেসেজ দেওয়া হচ্ছে যে বিআইডব্লিউটিসির প্রয়োজনীয়তা হয়তো পদ্মা সেতু হলে ফুরিয়ে যাবে, সেটা ঠিক না। আমাদের আরো সার্ভিস, যে কথাটা আপনি বলছেন, যে এটা শুধু বাণিজ্য নয়, এটা সার্ভিস, এটা সেবা। এই সেবাটা দেওয়ার নদীমাতৃক বাংলাদেশে অনেক সুযোগ আছে। আমরা সেই পরিকল্পনা স্টাডি আমরা তৈরি করেছি সেই হিসাবে। কিন্তু কারণ আমাদের যে জনবল আছে, আমাদের মাস্টার এবং সুকানীরা অনেক দক্ষ, যেটা আমাদের যে টুরিস্ট পাইলট বলেছেন যে আশরাফ, অনেক দক্ষ তারা, কিন্তু তাদের যে বিষয়টি আছে, উদাসীনতা আছে, দুর্বলতা আছে। এই উদাসীনতা দুর্বলতা কেন আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করে ফেলেছি। এখন যে আমরা এগুলা পদক্ষেপ গ্রহণ করব, এবং আমরা সেইভাবেই আমরা একটা ইতিমধ্যেই আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বিআইডব্লিউটিসি কে বলেছি যে একটা এসওপি, এবং আমাদের সেই জন্য মন্ত্রণালয়ের একটা টিম তৈরি করে দিয়েছি এই এসওপি কে অনুযায়ী আমাদের এই সার্ভিসটাকে পরিচালনা করার জন্য আমরা করেছি। এবং আমরা 8টি নির্দেশনা দিয়েছি যে আমাদের রুট কারা নির্ধারণ করবে, কারা হচ্ছে মার্কিং করবে, এবং টিসির যে কাজগুলো, যে আমরা প্রতিনিয়ত আমাদের জাহাজগুলোকে তারা পর্যবেক্ষণ করবে তাদের কোনো ত্রুটি আছে কিনা, এবং যে রুট অনুযায়ী চলছে কিনা। এবং আপনি জানেন যে আমরা ভিটিএস রেডিয়েটর বা ট্র্যাকিং সিস্টেম আমরা কিন্তু এগুলো কিন্তু ইতিমধ্যে ডেভেলপ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও যে আমাদের এই ঘটনাগুলো ঘটেছে, এবং এটা আমরা যতটুকু দেখেছি, এটা যতটুকু না আমাদের স্রোত এবং হচ্ছে এই যে পদ্মা সেতুর গতিবিধি, তার থেকে আমরা বেশি খুঁজে পেয়েছি এখানে উদাসীনতা। এবং উদাসীনতার কারণটিও আপনারা আলোচনা করেছেন, আমি পুরোপুরি বলছি না, কিন্তু উদাসীনতার কারণটিও আমরা নির্ধারণ করে ফেলেছি। কাজেই এই ব্যাপারে আমরা সতর্ক আছি, আমরা পদক্ষেপগুলো নিব। এবং যেটা হচ্ছে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এর মধ্যেও কোনো ষড়যন্ত্র থাকতে পারে কিনা সেজন্য আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এগুলো তদারকি করছে। যদি এর মধ্যেও কোনো ষড়যন্ত্রের মধ্যে কেউ গা ভাসিয়ে দেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আসলে এই কথাগুলো থেকে আসলে আমরা একটু আশ্বস্ত হতে চাই যে আমাদের পদ্মা সেতু যেটি আসলে আগামী বছর চালু হবে, সেটি আসলে নিরাপদ থাকুক, সুরক্ষিত থাকুক, এবং যে কোনো দুর্ঘটনা সেটি আসলে সেতু নয়, নৌযানগুলোও যেন সুরক্ষিতভাবে নিরাপদে চলতে পারে। আমরা আসলে সেই আশ্বাসটিও পেতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত হবার জন্য। আরও বেশ কিছু প্রসঙ্গ ছিল, সেগুলো আজকে আর আমাদের সময়ে নেই, সেগুলো আজকে আর আলোচনা করা গেল না। নিশ্চয়ই আরেকদিন আপনাকে পাবো, সেদিন এই প্রসঙ্গগুলো তুলবো। অনেক
ধন্যবাদ জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এবং আমাদের সঙ্গে অন্য অতিথি যারা ছিলেন তারা কথা বললেন, তাদের ভাবনাগুলো আমাদেরকে শোনালেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। শুভরাত্রি।